আচ্ছা, কলমের আঁচড়ে দুনিয়া সৃষ্টি করার কথা ভেবেছেন কখনো? না, কোনো সায়েন্স ফিকশনের কথা বলছি না আমি, অন্য গ্রহ ট্রহও না। এ দুনিয়া ভয়ের দুনিয়া। এখানে চিরাচরিত ভূত প্রেত ছাড়াও ভয় দেখানো যায়। নিজের হাতে সৃষ্টি করা যায় আতঙ্ককে। আবার বহু বহু পুরনো কোনো ভয়ঙ্করকেও টেনে আনা যায় সম্পূর্ণ নতুন কোনো যুগে। এমন একটি দুনিয়া তৈরি করেছিলেন হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট। পাঠক সমাজে তিনি অধিক পরিচিত এইচপি লাভক্রাফট নামে। গা শিরশিরে ভয় ধরিয়ে দেওয়া অসংখ্য চরিত্রের পাশাপাশি তিনি পাঠকের সাথে পরিচয় করিয়ে দেন ক্থুলু মাইথসের, তার নিজস্ব কাল্পনিক মহাজগতের। প্যাস্টিস থেকে শুরু করে গেমস, মিউজিক, চলচ্চিত্র, বহু বহু ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থেকেছে তার সাহিত্য কীর্তি। সাহিত্য জগৎ পেয়েছে এক নতুন সাবজেনারকে, লাভক্রাফটিয়ান হরর তার নাম। আমাদের আজকের গল্প এই লাভক্রাফটিয়ান হররের অন্তর্গত। গল্পটি আমাদের জন্য অনুবাদ করেছেন সৌনক বন্দ্যোপাধ্যায়। তবে আজকের নিবেদনের আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে। আমাদের গল্পে ভিউ যেমন পড়ে সেই অনুপাতে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট বাড়ছে না। ফলত 50,000 শ্রোতা বন্ধুকে পাশে পাওয়ার পথে বহুদিন আটকে রয়েছি আমরা। যদি আপনাদের আমাদের নিবেদন ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। বেশ, আর দেরি করব না, শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, এইচপি লাভক্রাফটের দ্য কল অফ ক্থুলু। মানুষের মস্তিষ্ক চাইলে যে ঠিক কি কি ঘটিয়ে বসতে পারে এটা পুরোপুরি জানি না বলেই বোধ হয় এখনো বেশ আছি আমরা। আমরা আসলে জ্ঞানের বিশাল সমুদ্রের ঠিক মাঝামাঝি অজ্ঞতার ছোট্ট একটি দ্বীপে থাকি। আর বিশ্বাস করুন, সেই দ্বীপ পেরিয়ে বেশি দূর যাওয়ার চেষ্টা করাটাই ভুল। বিজ্ঞান আমাদের প্রচুর উপকার করেছে, এ আমি অবশ্যই মানি। তবে তার সাথে এটাও মানি যে তার এমন একাধিক শাখা আছে যেগুলো আমাদের উপকার করার লোভ দেখিয়ে আসলে আমাদের সর্বনাশী করতে চায়। এখনও তারা আমাদের খুব বেশি ক্ষতি করতে পারেনি বটে, তবে এদের হাত ধরেই দেখবেন একদিন ঠিক কিছু জ্ঞানের টুকরোর খোঁজ পাবে মানুষ। তারপর তার থেকে বের হওয়া আলোর পথে হাঁটতে হাঁটতে তারা এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে সেই আলো শতগুণ সহস্র গুণ হয়ে ধাঁধিয়ে দেবে তার চোখ। তখন তার হাতে দুটি রাস্তা, হয় সারা জীবনের জন্য উন্মাদ হয়ে যাওয়া, আর না হয় সেই ভয়ঙ্কর আলো থেকে চোখ ঢেকে কোনো রকমে অন্ধকারের নিরাপদ আশ্রয়ে পালিয়ে আসা। ব্রহ্মজ্ঞানী মানুষজন মানে থিওসফিস্টরা মহাজগৎ সম্পর্কে বহু কথাই বলে গেছেন। এই যেমন তার বিস্তার, তাতে মনুষ্য জাতির অবস্থান ইত্যাদি অনেক কিছু। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি তারা বলে গেছেন তা হল মনুষ্য সমাজের প্রায় ঘাড়ে চেপে বসে থাকা কিছু অসম্ভব বিপদের কথা এবং তার থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি। যদিও সে পদ্ধতির কথা শুনলে তার থেকে বিপদটাকে বেশি সহজ সরল মনে হয়। তাদের বলে যাওয়া এই কথাগুলো যে কতখানি সত্যি তা কেউ জানুক আর না জানুক, আমি হাড়ে হাড়ে জানি। কি বললেন? প্রমাণ চান? প্রমাণ বলতে তো আমার কাছে আছে এই পুরনো খবরের কাগজটা, আর এই যে একজন মৃত প্রফেসরের লেখা একটি নোট। এইসব জিনিসগুলো না আসলে একটা ধাঁধা, আর সেই ধাঁধা মেলানো দুরাশার ফাঁদে পড়েই আমি আজ মরতে বসেছি। আশা রাখব আপনারা কোনোদিন আর ভুলেও আমার মতো সেই চেষ্টা করতে যাবেন না, করতে অবশ্য পারবেনও না।
আমি যদি কোনো ক্রমে বেঁচে যাই তাহলে কিছুতেই ওই ধাঁধার একটি সূত্রও কারোর হাতে পড়তে দেব না। আমি নিশ্চিত আজ প্রফেসর জীবিত থাকলে তিনিও ঠিক একই কাজ করতেন। যে ঘটনার ভূমিকা আমি এতক্ষণ করে চলেছি, যতদূর মনে পড়ছে তার সূত্রপাত হয়েছিল 1926 বা 27 সালের শীতকালে, প্রফেসরের মৃত্যুর ঠিক পরপর। প্রফেসর জর্জ ক্যামেল এঞ্জেল সম্পর্কে আমার মামা দাদু হন। রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে সেমিটিক ভাষা বিভাগে অধ্যাপনা করতেন তিনি। তখন অবশ্য রিটায়ার করেছেন। ছোটবেলা থেকে যখনই প্রফেসরের সাথে দেখা হয়েছে, প্রতিবারই কথাবার্তায় বুঝতে পেরেছি প্রাচীন শিলালিপি আর দস্তাবেজের বিষয়ে তার অগাধ জ্ঞান। বহু মানুষ চিনতেন তাকে এক ডাকে। এমনকি বিভিন্ন নামী জাদুঘরও এই বিষয়ে যে কোনো সমস্যায় তার শরণাপন্ন হতো। 92 বছর বয়সে যখন তিনি মারা গেলেন, কত মানুষ সে এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু সেই শোকের পরিবেশ একটু কাটতেই শুরু হলো গুঞ্জন। প্রফেসরের বয়স হয়েছিল বটে, তবে মৃত্যুটা ঠিক বয়সজনিত কারণে হয়নি। নিউপোর্ট নৌকা থেকে নেমে বাড়ি ফেরার পথে হঠাৎই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীদের মুখে শুনেছি প্রফেসর উইলিয়াম স্ট্রিটের খাড়া রাস্তাটা ধরে শর্টকাট করছিলেন। হঠাৎ অন্ধকার থেকে নাবিকদের মতো পোশাক পরা একজন কালো লোক বেরিয়ে এসে তাকে কনুই দিয়ে ধাক্কা মারে, আর তখনই পথ বেয়ে বেশ কিছুটা নিচে পড়ে যান প্রফেসর। তবে ডাক্তাররা কোনো ধাক্কা বা আঘাতের চিহ্ন পাননি তার শরীরে। শেষ অবধি তারা বলেন যে বুড়ো মানুষ অত নিচে থেকে পড়ে গিয়ে হৃদযন্ত্রে আঘাত লাগে, আর তার ফলেই মৃত্যু। প্রথম প্রথম তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তারপরেই এমন কিছু বিস্ময়কর জিনিস চোখে পড়ল যে আমার রীতিমতো সন্দেহ হতে শুরু করল। প্রফেসরের উত্তরসূরি বলতে একমাত্র আমি। বিয়ে করেছিলেন তিনি, তবে স্ত্রীগত হয়েছেন বহুদিন। ছেলে মেয়েও কেউ ছিল না। ওর অন্তিম সৎকারের সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার কয়েকটা দিন পর আমি আমার বোস্টনের অ্যাপার্টমেন্টে ফিরে এলাম। সঙ্গে এলো ওর এক বোঝাই কাগজপত্র আর বিভিন্ন দলিল দস্তাবেজ। প্রফেসরের কাজে আমার চিরকালই খুব উৎসাহ। ওর পড়াশোনা, কাগজপত্র একবার ঘেঁটে দেখার লোভ আমি সামলাতে পারিনি। ওর অধিকাংশ গবেষণাপত্রই মার্কিন যুক্তরাষ্ট্রীয় পুরাতত্ত্ব বিভাগ ভবিষ্যতে প্রকাশ করবে বলে ঠিক করে রেখেছে। সেগুলো পড়ে ভালো করে গুছিয়ে রাখলাম আলাদা করে। কিন্তু ওই বাক্সটা কিসের? পুরাতত্ত্ব বিভাগের লিস্টে যা যা চাওয়া হয়েছিল সবই তো আমি আলাদা করে রেখেছি। তবে কৌতূহল হলো খুব বাক্সটা নিয়ে, কিন্তু খুলব কি করে? চাবি কই এর? দিন কয়েক চলল খোঁজাখুঁজি। তারপর যে আংটিটা প্রফেসর সবসময় নিজের বুক পকেটে রেখে দিতেন, কি মনে হতে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই বুঝতে পারলাম এই হলো সেই চাবি। আর সময় নষ্ট না করে খুলে ফেললাম তালাটা। বাক্সের ভেতরটা দেখে যদিও মনে হলো আরও একটা চাবি লাগবে। ভেতরে যে রহস্যের খাস মহল তৈরি হয়ে রয়েছে তার চাবি। থরে থরে সাজানো রয়েছে অনেকগুলো স্কেচ, খবরের কাগজের কাটিং, এলোমেলো নোটস। তারপর আবার অদ্ভুত দেখতে একটি মূর্তিও রয়েছে। এগুলো প্রফেসরের কোন কাজে লাগতো? আমি আবার আগে মূর্তিটা তুলে নিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখলাম। 1 ইঞ্চি পুরু এবং 5 বাই 6 ইঞ্চি এরিয়ার একটি ত্রিভুজ হচ্ছে মূর্তিটার বেস। ত্রিভুজটার গায়ে কি সব লেখা, কোনো প্রাগৈতিহাসিক লিপি, যার বিন্দু বিসর্গ আমার মাথায় ঢুকল না। তবে আমি সব থেকে বেশি আঁতকে উঠলাম চিত্রলিপির ওপরের মূর্তিটা দেখে। এমন বিভৎস মূর্তি কোনো সুস্থ মস্তিষ্কের কল্পনা হতেই পারে না।
এ নির্ঘাত কোনো ভয়ঙ্কর রাক্ষস, ড্র্যাগন, অক্টোপাস এবং মানুষের মিশেলে তৈরি। আঁশে ঢাকা তার শরীর, মাংসল সুঁড়ওয়ালা বিভৎস একটা মাথা। পিঠে ওগুলো কি? ডানা? কি মারাত্মক, কি মারাত্মক কুদর্শন! একবারের জন্য মনে হলো যে জানোয়ারের মূর্তি এটা, সে নিজে তবে কতটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর প্রাণীটার পিছনে অস্পষ্টভাবে কি যেন একটা খোদাই করা, সম্ভবত পাথরের তৈরি প্রাগৈতিহাসিক কোনো বিশাল স্থাপত্য। জিনিসটাকে তো ঠিক পুরনো বলে মনে হয় না, তবে এরকম ডিজাইনের জিনিসপত্র আমি বহুকাল কাউকে বানাতে দেখিনি। মূর্তিটা নামিয়ে রেখে এবার প্রফেসরের নিজের হাতে লেখা পাণ্ডুলিপিগুলো নিয়ে পড়লাম। প্রধান ডকুমেন্টের প্রথম পাতায় হেডিংয়ে বড় বড় করে লেখা কাথুলু কাল্ট। এর অর্থ কি আমি জানি না। পাণ্ডুলিপিটা দুভাগে বিভক্ত। প্রথম ভাগের হেডিং ড্রিম অ্যান্ড ড্রিম ওয়ার্ক অফ H.A. উইলকক্স। দ্বিতীয় ভাগের হেডিং ন্যারেটিভ অফ ইন্সপেক্টর জন আর লেগার্স, নোটস অন সেইম অ্যান্ড প্রফেসর ওয়েবস অ্যাসেইট। পাণ্ডুলিপি দুটোর পুরোটা মিলিয়ে একটা বিস্তারিত নোট। ওপর ওপর চোখ বুলিয়ে যা বুঝতে পারলাম, নোটের বিষয়বস্তু প্রধানত বেশ কয়েকজন মানুষের অদ্ভুতুরে কিছু স্বপ্নের বর্ণনা, আধ্যাত্মিক কিছু বইপত্রের উদ্ধৃতি, কিছু গুপ্ত সমিতি ও ধর্মীয় সংঘ সম্পর্কে বিস্তৃত মন্তব্য ইত্যাদি। পাণ্ডুলিপিটা পড়তে শুরু করতে গিয়েও করলাম না, আগে খবরের কাগজের কাটিংগুলো দেখা যাক। প্রতিটা কাটিংয়ের হেডলাইনগুলো খুঁটিয়ে দেখলাম, সবই মোটামুটি একই বিষয়ের ওপর। 1925-এর বসন্তকালে বহু মানুষের মধ্যে নাকি সৃষ্টি ছাড়া কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে উন্মাদ হয়ে যান তারা। শুধু এই খবরটাই প্রফেসর প্রায় বিশ্বশুদ্ধ সব কাগজ থেকে জোগাড় করে রেখেছেন। সেদিন ওই অবধিই রইল। তবে বুঝতে পারলাম আমার কৌতূহলের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ওই মূর্তি আর কাটিং দেখার পর পাণ্ডুলিপিটা পড়ার লোভ আর সামলানো যাচ্ছিল না। পরদিনই বসে পড়লাম ওটা নিয়ে। পাণ্ডুলিপির প্রথম অংশ বলছে 1925 সালের 1 মার্চ এক চটপটে সুদর্শন যুবক ওই মাটির মূর্তিটি নিয়ে প্রফেসরের সঙ্গে দেখা করেন। যুবকের নাম হেনরি অ্যান্থনি উইলকক্স। অচেনা লোক নন। ওর পরিবারের সঙ্গে আগেও বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে প্রফেসরের। সচ্ছল পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান হেনরি। পড়াশোনা রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইনে ভাস্কর্য বিষয়ে। ভদ্রলোক একাই থাকতেন ফ্লেয়ার দে লিজ বিল্ডিংয়ে। তার পড়াশোনার জায়গার বেশ কাছাকাছি। খুবই প্রতিভাবান যুবক ছিলেন হেনরি, কিন্তু একটু খ্যাপাটে। ছোটবেলা থেকেই নাকি নানান অদ্ভুত স্বপ্ন দেখতেন। সঙ্গে কোথা থেকে নানা রকম উদ্ভট গল্প শুনে আসতেন। তারপর শুরু হতো সেসব নিয়ে গবেষণা। পরিচিত মহলে তার উন্মাদ বলে রীতিমতো সুনাম ছিল। তবে তাতে তার থোড়াই কেয়ার। একটু বয়স বাড়তে তিনি উল্টে তাদের সঙ্গে এই মেলামেশা বন্ধ করে দিলেন। সমস্ত সামাজিকতা থেকে নিজেকে গুটিয়ে নিলেন মানুষটা। সম্পর্ক বেঁচে ছিল শুধু হাতে গোনা কয়েকজন কলা বিশারদের সঙ্গে। তাদের সঙ্গেই এই স্বপ্ন বিষয়ে নানা রকম আলোচনা হতো তার। সম্ভবত মূর্তির ব্যাপারটা নিয়েও কথা হয়েছিল, তবে তারা বিশেষ উৎসাহ দেখাননি। এরপরই হেনরি প্রফেসরকে চিঠি লেখেন। ভাস্কর্যের ওপর যে লিপি রয়েছে সেটার পাঠোদ্ধারের জন্য তিনি নাকি প্রফেসরের সাহায্য চান। প্রফেসরও রাজি হন। হেনরি এসে মূর্তিটা ওকে দেখাতে প্রফেসর ভালোভাবে সেটাকে পরীক্ষা করে কথায় কথায় বলে ফেলেন যে ফলকটা যথেষ্ট নতুন, প্রত্নতত্ত্বের সঙ্গে এর কোনো সংযোগ থাকার কথাই নয়।
উত্তরে হেনরি যে অদ্ভুত কথাটা বলেছিলেন সেটা থেকেই খুব সম্ভবত জন্ম এই নোটের। আমার জিনিসটা পড়ে বেশ অবাক লাগছে। প্রফেসরও নিশ্চয় তাই হয়েছিলেন। হেনরি নাকি বলেছিলেন, হ্যাঁ, নতুনই তো। গতকাল রাতে যে স্বপ্নটা দেখলাম তারপরই তো বানালাম এটা। তবে তবে প্রফেসর, এই যে ডিজাইনটা দেখলেন এ কিন্তু বহু বহু পুরনো। ধরুন চাকা আবিষ্কারেরও আগে, এমনকি স্ফিংস বা ব্যাবিলনের উদ্যানেরও আগে। লোকটা কি পাগল? স্বপ্ন দেখে মূর্তি বানায়? আমি চটপট পরের পাতায় চলে এলাম। না, আমাদের মতো সাধারণ মানুষের কাছে পাগলামি হলেও প্রফেসর দেখছি আরও বেশি উৎসাহ পেয়ে গেছেন। তিনি হেনরিকে আদর করে বসিয়ে একের পর এক প্রশ্ন করে জেনে নিলেন সব। হেনরি নাকি নির্জনে থাকলেই ইদানিং বিশেষ একটি স্বপ্ন দেখেন। বিশাল বিশাল পাথরে তৈরি বিরাট একটা নগর। সেখানে একটা আকাশ ছোঁয়া পাথরের স্তম্ভ থেকে চুইয়ে পড়ছে সবুজ কি যেন একটা। জায়গাটাকে দেখলেই নাকি অশুভ বলে মনে হয়। দেওয়াল, স্তম্ভ সবকিছুর ওপরেই এক একটা করে চিত্রলিপি আঁকা রয়েছে। আর নগরের একেবারে গভীর থেকে, ঠিক কোথা থেকে কেউ জানে না, ভেসে আসছে একটি স্বর। যদিও তাকে স্বর বলা যায় কিনা হেনরি জানেন না। যেন বিশৃঙ্খল কিছু অনুভূতি নিজেদের এক জায়গায় করে খুব কষ্ট করে কার যেন গলা ছিঁড়ে বেরিয়ে আসছে। হেনরি একবার উচ্চারণ করলেন সেই স্বর থেকে বেরিয়ে আসা শব্দটা। সেটাকে বানানে সাজানো অসম্ভব। তবুও প্রফেসর লিখে গেছিলেন তার কাছাকাছি দুটো কথা, যা উচ্চারণ করা অসম্ভব। পড়তে গেলে কথাটা এমন দাঁড়ায়, ক্থুলু ফেটাগ্যান। হেনরি আরও বললেন তিনি নাকি ওই ভাস্কর্যটাও বানিয়েছেন স্বপ্ন দেখতে দেখতে। স্বপ্নের ঘোর একবার কেটে গেলে নাকি আর কিচ্ছু করা যায় না। প্রফেসর এবার তাকে জিজ্ঞেস করলেন তিনি কোনো গুপ্ত সমিতি বা ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত কিনা, তারা কেউ এ বিষয়ে কিছু জানে কিনা। কথাটা শুনেই দুম করে রেগে গেলেন হেনরি। প্রায় তেড়ে বলে উঠলেন প্রফেসরের প্রতিটা প্রশ্ন অর্থহীন। তিনি চিত্রলিপির অর্থ তাকে বলে দিতে পারছেন না বলে নিজের অপদার্থতা ঢাকতে এসব উল্টোপাল্টা প্রশ্ন করছেন। গুপ্ত সমিতিগুলো এ বিষয়ে কিছু জেনে থাকলে এতদিন তো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ত। ওদের যে পেটে খবর থাকে না তা কি প্রফেসর জানেন না? প্রফেসর কোনো রকমে শান্ত করলেন ওকে। তারপর এ কথা ও কথায় ভুলিয়ে ভালিয়ে আন্তরিকভাবে অনুরোধ করলেন স্বপ্নের বর্ণনা আর একটু পরিষ্কারভাবে দিতে। হেনরি ততক্ষণে নরম হয়েছেন একটু। আবার বারংবার হেনরি বলে যেতে থাকলেন দিনের পর দিন দেখতে থাকা তার স্বপ্নের বর্ণনা। সেই স্তম্ভ, সেই নগর, আর সেখান থেকে ভেসে আসা ভীষণ অদ্ভুত ও একঘেয়ে দুটো গা শিউড়ে দেওয়া শব্দ। একটি সেই ক্থুলু, আর একটি রেলে। প্রফেসরকে এক সমুদ্র কৌতূহলে ডুবিয়ে রেখে বিদায় নিয়েছিলেন হেনরি। তার আবার আসার কথা ছিল 23শে মার্চ। সেদিন তিনি এলেন না। প্রফেসর খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি অজ্ঞাত এক জ্বরে শয্যাশায়ী তার ওয়াটারম্যান স্ট্রিটের বাড়িতে পড়ে রয়েছেন। কদিন আগে রাত্রে নাকি তার ভয়ানক কান্নাকাটিতে ফ্লেয়র দে লিজের বাকি শিল্পীদের ঘুম ভেঙে যায়। সে এক বিশ্রী অবস্থা। ভদ্রলোক প্রলাপ বকতে শুরু করেন, জ্ঞান হারাতে থাকেন মাঝে মাঝেই। ওই শিল্পীরাই তাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসেন। প্রফেসর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হেনরির বাড়িতে ফোন করে তার খোঁজ খবর নেন। শুধু তাই নয়, পরবর্তীকালেও বহুবার তিনি হেনরির ডাক্তার ডক্টর টবের সঙ্গে যোগাযোগ করেছেন। হেনরির ঠিক কি হয়েছে তা ডাক্তার স্পষ্টভাবে বলতে পারেননি,
তবে যুবকের জরাগ্রস্ত মস্তিষ্ক যে অদ্ভুত কোনো কিছুর সাথে ক্রমাগত লড়াই করে যাচ্ছে তা তিনি বুঝেছেন। অসুস্থ হেনরির কথায় যেটুকু তার বোধগম্য হয়েছে প্রফেসরকে খুলে বলেছেন ডক্টর টবে। সে বিবরণের বেশিরভাগই প্রফেসরের আগেই জানা, শুধু একটি বিষয় বাদে। হেনরির প্রলাপের একটি অংশ উদ্ধার করতে পেরেছেন ডক্টর টবে। সে নাকি বলেছিল কোথায় যেন মাইল প্রমাণ উঁচু কিছু একটা, যেটা হেঁটে বেড়ায় স্লথ গতিতে। না, সে জীবের বর্ণনা হেনরি পুরোপুরি দিতে পারেননি। তবে ডক্টর টবির কথা শুনে প্রফেসরের ধারণা হয় এই জীবটিকেই হেনরি ফুটিয়ে তুলেছিলেন তার ভাস্কর্যে। এরপর আর ডাক্তার এ বিষয়ে বেশি বাক্যালাপ করতে রাজি হননি। তার ধারণা এ নেহাতি যুব মস্তিষ্কে আলস্যের প্রভাব। তাছাড়া জ্বরে হেনরির গা পুড়ে যাচ্ছিল। এই সমস্ত প্রলাপ সেই জ্বরের লক্ষণও হতে পারে। এর পরের এন্ট্রিটা দেখে আমার বেশ অবাক লাগলো। প্রফেসর লিখেছেন 2 এপ্রিল দুপুর 3টে নাগাদ হেনরির প্রলাপ বকার সমস্ত লক্ষণ হঠাৎ বন্ধ হয়ে যায়। বিছানায় শটান উঠে বসে নিজেকে বাড়িতে আবিষ্কার করে অবাক হয়ে যায় হেনরি। 22শে মার্চ তার সঙ্গে কি হয়েছে তার বিন্দু বিসর্গও নাকি তার মনে ছিল না। ডাক্তাররা কোনো কুল কিনারা না পেয়ে তাকে সুস্থ ঘোষণা করেন। 3 দিন পর ফ্লেয়ার দে লিজের কোয়ার্টারে তিনি ফিরে যান। তার স্বপ্ন দেখার বিষয়টাও বন্ধ হয়ে যায় এরপর থেকে। ব্যাস, পাণ্ডুলিপির প্রথম অংশ এখানেই শেষ। বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্বিতীয় অংশটা পড়া শুরু করলাম আমি। এ সময় কেউ আমার পরপর ছবি এঁকে গেলে বোঝা যেত ঠিক কিভাবে আমার ভুরুটা ক্রমাগত কুঁচকে চলেছে। আগেরটার মতো ইন্টারেস্টিং এই পার্টটাও। অনেক ধোঁয়াশা, অনেক চিন্তার খোরাক, কিন্তু আগেরটার থেকেও অনেক বেশি অবিশ্বাস্য। না, ওই ভাস্কর্যে বিন্দুমাত্র ভক্তি নেই আমার। যদি হেনরির যাবতীয় স্বপ্নবৃত্তান্ত আমি পাগলের প্রলাপ ভেবে উড়িয়েও দিতাম, কিন্তু তারপর প্রফেসর যে এখানে স্পষ্টভাবে লিখে রেখেছেন ঠিক একই সময়ে বহু মানুষ হেনরির মতো ঠিক একই স্বপ্ন দেখেন এবং তাদের ওপর স্টাডি করে পাওয়া সমস্ত ডিটেল নিয়েই তৈরি নোটসের এই অংশটা। সেই ভয়ঙ্কর শহর, সেই অজানা আতঙ্ক, সব বৃত্তান্তই হুবহু এক। ব্যাপারটা আবিষ্কার করে প্রফেসর সম্ভবত আমার মতোই অবাক হয়েছিলেন। তারপরই নতুন উদ্যমে শুরু করেন এ বিষয়ে তদন্ত। ভুক্তভোগীদের প্রত্যেকের কাছে ঘুরে ঘুরে স্বপ্ন সংক্রান্ত ছোটখাটো সমস্ত ডিটেল জোগাড় করা, প্রশ্নে প্রশ্নে বন্ধুস্থানীয় সকলকে জর্জরিত করে ফেলা, কিছুই বাদ দেননি তিনি। ব্যাপারটার চুলচেরা বিশ্লেষণ করতে করতে আরও একটা জিনিস আবিষ্কার করেন প্রফেসর। সোজা ভাষায় আমরা যাদের সাধারণ মানুষ বলি, এ স্বপ্ন কিন্তু তাদের কেউ দেখেননি। যারা দেখেছেন তাদের মধ্যে কেউ বিজ্ঞানী, কেউ কবি, কেউ লেখক, কেউ শিল্পী। সব থেকে বেশিবার এরা স্বপ্ন দেখেন 28শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিলের মধ্যে। এদের প্রত্যেকের স্বপ্নবৃত্তান্ত সম্পূর্ণভাবে হেনরির মতোই। প্রত্যেকেই অত্যন্ত আতঙ্কিত। হেনরি যেদিন অজ্ঞান হয়ে বিছানায় পড়েছিলেন, সেদিন এক নাম জানা স্থপতির মধ্যে রীতিমতো উন্মাদনার লক্ষণ দেখা যায়। তার বেশ কিছু মাস পর অবিরত নরক যন্ত্রণা সহ্য করতে করতে মারা যান ভদ্রলোক। নোটসে লেখা ভিকটিমদের নাম দেখে আমি নিজেও কিছু খোঁজ খবর নিলাম। প্রফেসরের তদন্তে বিন্দুমাত্র ভুল নেই। তবে নোটস এখানেই শেষ। অর্থাৎ প্রফেসর সকলের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শেষ করলেও সম্ভবত তাদের এই স্বপ্ন সংক্রান্ত বিষয়ে
কোনো রকম ব্যাখ্যায় পৌঁছতে পারেননি। নোটস রেখে এবার খবরের কাগজের কাটিংগুলো নিয়ে বসলাম। সেই একই বিষয়বস্তু, সেই একের পর এক মানুষের আতঙ্কের অভিজ্ঞতার বর্ণনা। দেখে মনে হলো কাটিংগুলো সংগ্রহ করা দেশ বিদেশের নানা রকম কাগজ থেকে। সম্ভবত এই খবর খোঁজার জন্য লোকটোকো লাগিয়েছিলেন প্রফেসর। পড়তে লাগলাম কাটিংগুলো। লন্ডনের এক বাড়ির জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা, স্বপ্নের বর্ণনা দিয়ে সম্পাদকের কাছে পাঠানো চিঠি, ক্যালিফোর্নিয়ায় সাদা আলখাল্লা পরা ব্রহ্মজ্ঞানীদের হঠাৎ জমায়েত, হাইতিতে ভুডু সম্মেলন, ভারতবর্ষের আদিবাসীদের মধ্যে কোলাহল সৃষ্টি, ফিলিপিন্স ও নিউ ইয়র্কের অফিসারদের ওপর আদিবাসীদের আক্রমণ। আশ্চর্য, গোটা দুনিয়ার লোক একই স্বপ্ন দেখছে। ও বাবা, দেখো কাণ্ড! আয়ারল্যান্ডের একজন বিখ্যাত চিত্র পরিচালক এ বিষয়ে একটি ল্যান্ডস্কেপ এঁকে সেটিকে এক্সিবিট পর্যন্ত করে ফেলেছেন। তারপর চূড়ান্ত সমালোচনার শিকারও হয়েছেন। পৃথিবীর বিভিন্ন মেন্টাল অ্যাসাইলামেও খবর নিয়েছেন প্রফেসর। সেখানকার ডাক্তার ও কর্মচারীরা আক্রান্তদের আঁকা কিছু ছবিও পাঠিয়েছেন তাকে। পাণ্ডুলিপি ধরে জিনিসগুলোকে মিলিয়ে নিয়ে আবার লেখায় চোখ রাখলাম আমি। তার নিজের দুটো ভিন্ন অভিজ্ঞতার কথা রয়েছে এবার। প্রথম অভিজ্ঞতা 17 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্নতত্ত্ব বিভাগ সেন্ট লুইয়ে তাদের বার্ষিক সভা রেখেছিল। প্রফেসর এই সভায় নিমন্ত্রণ পেয়ে যান, বক্তৃতা করেন। বহু বহিরাগত তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্নও করেন। এদের মধ্যেই একজন মধ্যবয়স্ক এক ভদ্রলোক ছিলেন, নাম জন রেমন্ড লেগাস, পেশায় পুলিশ ইন্সপেক্টর। ভদ্রলোক সভায় যোগ দিয়েছিলেন একটি অদ্ভুত দর্শন, ছোট পাথুরে মূর্তির উৎপত্তি স্থল সম্পর্কে যদি কিছু জানা যায় সেই কারণে। না, প্রত্নতত্ত্ব বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না, তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে সামান্য জ্ঞান লাভ দরকার হয়ে পড়েছিল তার। মূর্তিটি তিনি কয়েক মাস আগে দক্ষিণ নিউ অর্লিয়ান্সের সোয়াম্পে ভুডু সম্মেলনে রেইড করার সময় উদ্ধার করেন। অদ্ভুত ভয়ানক সব কাণ্ড ঘটাচ্ছিল লোকগুলো। পুলিশ ডিপার্টমেন্টকে তিতি বিরক্ত করে তুলেছিল রীতিমতো। অথচ অ্যারেস্ট হওয়ার পর থেকে তাদের মুখে রাটি নেই। যাই জিজ্ঞেস করা হোক, কয়েকটা অবাস্তব গল্প শুনিয়ে দেয়। এরা কোত্থেকে আসছে, ইতিমধ্যে কি কি ঘটিয়ে বসেছে, কিছুই জানা যাচ্ছে না। তখনই ডিপার্টমেন্টের কাছে আসে এই পাথুরে মূর্তিটা। প্রথমত খুবই ভালো একটা ক্লু, দ্বিতীয়ত মূর্তিটা দেখতে অস্বাভাবিক রকমের ভয়ঙ্কর। গোটা ডিপার্টমেন্ট প্রায় হামলে পড়েছিল মূর্তিটা দেখার জন্য। মূর্তি সাকুল্যে 7-8 ইঞ্চি লম্বা, সবজেটে পাথরের গায়ে সোনালি শিরা উপশিরা। দেখলেই বোঝা যায় অত্যন্ত পাকা হাতের ভাস্কর্য। মূর্তির আদলটা যেন অ্যানথ্রোপয়েড গোষ্ঠীর কোনো দানবের, যদিও মাথা থেকে অক্টোপাসের মতো মাংসল সুঁড় বেরিয়ে মাথার পিছনে ছড়িয়ে পড়েছে। সারা গা আঁশে ঢাকা, হাত আর পায়ে বিশ্রী তীক্ষ্ণ নখ, পিঠে ছোট দুটো ডানার আভাস। ডানার প্রান্ত গায়ের তলার পাথরখণ্ডটার কিনারায় এসে ঠেকেছে। পায়ের পাতা ভাঁজ হয়ে আঁকড়ে ধরেছে খণ্ডটাকে। মাথাটা সামনের দিকে ঝোঁকানো, হাতগুলো থাবাগুলো এসে পড়েছে হাঁটুর ওপর। এত নিখুঁতভাবে বানানো মূর্তিটা হঠাৎ দেখলে যে কেউ জীবন্ত ভেবে শিউরে উঠবে। ডিপার্টমেন্টে সবাই কাড়াকাড়ি করে মূর্তি হাতে নিয়েছেন বটে, তবে ওই একবারের জন্যই। দ্বিতীয়বার তা ছুঁয়ে দেখার প্রবৃত্তি হয়নি কারোর। মূর্তিটা বেশ প্রাচীন, সে বিষয়ে সন্দেহ নেই, তবুও কোনো পরিচিত সভ্যতার বা সময়ের বলে মনে হয় না। তাছাড়া এরকম বা এর কাছাকাছিও কোনো ভাস্কর্য কেউ কখনো কোনো মিউজিয়ামে দেখেছেন কিনা
মনে করতে পারলেন না। আরও অদ্ভুত ওই সোনালি সবুজ পাথরটা। ভূতত্ত্ববিদ্যা বা খনিজবিদ্যায় এমন কোনো পাথরের সন্ধান মেলে না। যে পাথরের ছোট পেডেস্টালটার ওপর মূর্তিটা তৈরি, সেই পেডেস্টালে কি যেন লেখাও রয়েছে। বহু খোঁজ খবর করেও সে কোন দেশের লিপি, কি তার অর্থ, এ বিষয়ে বিন্দুমাত্র আভাস পাননি তাঁরা। আজকাল মূর্তিটাকে চোখের সামনে দেখলে কেমন যেন ভয় হয় তাদের। না মূর্তির পশুটা চেনা, না লিপি, আর না উপাদান। এ জিনিসের সঙ্গে আদৌ এই রক্তমাংস পৃথিবীর কোনো সম্পর্ক রয়েছে? এ বিষয়ে সবাই অনেক প্রশ্ন করলেন ইন্সপেক্টর, কিন্তু কেউই তার কৌতূহল নিরসন করতে পারলেন না। অবশেষে এক বৃদ্ধ এগিয়ে এলেন। ভদ্রলোকের নাম উইলিয়াম চ্যানিং ওয়েব। প্রিন্সটন ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের প্রফেসর তিনি। প্রফেসর ওয়েব 48 বছর আগে আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডে আবিষ্কৃত কিছু শিলালিপির পাঠোদ্ধারের কাজে নিযুক্ত ছিলেন। পশ্চিম গ্রিনল্যান্ড উপকূলে এস্কিমোদের একটি দলের খোঁজ পান তারা। তারা এক বিশেষ শয়তানের উপাসনা করত। তাদের ভয়াবহ আচার অনুষ্ঠান ও তার সঙ্গে জড়িত নৃশংসতা আর রক্তারক্তির বহর দেখে শিউরে উঠেছিলেন ওয়েব। এই অদ্ভুত ধর্মাচরণের সম্বন্ধে আগে কোনো ধারণাই ছিল না ওয়েব আর তার সহকর্মীদের। অন্যান্য এস্কিমোরা তাদের জানান এই গোষ্ঠীর এই বীভৎস ধর্মাচরণ নাকি জগৎ সৃষ্টিরও বহু কাল আগে থেকে চলে আসছে। এদের উপাস্যের নাম তরুণাসুক। তাকে তুষ্ট করার জন্য হেন কাজ নেই এরা করতে পারে না। নরবলি তো অতি সাধারণ বিষয়। কোন মায়া বলে কে জানে, ওয়েব এই গোষ্ঠীর একজন বয়োবৃদ্ধ পুরোহিতের সঙ্গে ভাব জমিয়ে ফেলেন। তিনি তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তাদের উপাসনায় ব্যবহৃত কিছু শব্দবন্ধের কথা জানান। ওয়েব নোট করে নেন সেগুলো। বর্তমানে লেগ্রাসের আনা এই মূর্তিটা দেখে ওয়েবের সেই এস্কিমো গোষ্ঠীর বিশেষ এক আচারের কথা মনে পড়ে। যখন আরোরার আলো বরফের চূড়া ছাপিয়ে দিক বিদিক উজ্জ্বল করত, তখন তারা সকলে পাথরের এক ভাস্কর্যকে ঘিরে নৃত্য করত। সেই ভাস্কর্য দেখতে ছিল হুবহু ইন্সপেক্টরের নিয়ে আসা মূর্তির মতো। হ্যাঁ, প্রফেসর নিশ্চিত এই সেই বিভৎস প্রাণী মূর্তি, এই সেই চিত্রলিপি। না, কোনো ভুল তার হচ্ছে না। এই তথ্যগুলো জানতে পেরে ইন্সপেক্টর লেগ্রাস অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে আরও বহু প্রশ্ন করতে থাকলেন ওয়েবকে। ওয়েব সাধ্যমতো উত্তর দিতে লাগলেন। প্রফেসর সহ সমস্ত সভ্য ও দর্শকরাও অতি উৎসাহে শুনতে লাগলেন তাদের আলোচনা। কোথায় নিউ অর্লিয়ান্সের গভীর অন্ধকারে সোয়াম্পে গ্রেপ্তার হওয়া ভুডু পুরোহিত, আর কোথায় পশ্চিম গ্রিনল্যান্ডের উপকূলের এস্কিমোরা। তাদের আচার অনুষ্ঠানে কিনা মিল রয়েছে। তবে শুধু এই নয়, কথায় কথায় বেরিয়ে এলো দুই গোষ্ঠীর উচ্চারণ করা মন্ত্র। হ্যাঁ, তাও প্রায় একই। দুজনেরই মনে পড়ছে তারা শুনেছেন সেই মন্ত্র। লেগ্রাস এখানে আরেকটা কাজ করেছিলেন। জেলে বন্দি মানুষগুলোর থেকে জেনে নিয়েছিলেন এই মন্ত্রের অর্থ। সেটা তিনি খুলে বললেন ওয়েবকে। মানেটা অনেকটা এরকম: ইন হিজ হাউস অ্যাট রিলে ডেড কাথুলু ওয়েটস ড্রিমিং। রিলের বুকে তার ঘরে মৃত কাথুলু স্বপ্নে আবিষ্ট রয়েছেন। ওদের দুজনের যাবতীয় আলোচনা শেষ হওয়ার পর সভায় উপস্থিত বিশিষ্ট জনেদের অনুরোধে ইন্সপেক্টর লেগ্রাস সোয়াম্পে আটক হওয়া ভুডু পুরোহিতদের সম্মেলনের সমস্ত গল্প সবিস্তারে বললেন। প্রফেসর জর্জ প্রথম থেকে পুরো বিষয়টা নোট করতে শুরু করেছিলেন। বড় লোভনীয় এই জিনিস।
ভালোবেসে তদন্ত করলে এর থেকে বহু তথ্য পাওয়া যেতে পারে। লেগ্রাস বলে চললেন, 1 নভেম্বর 1907 তারিখে আমরা ডাক পাই দক্ষিণের লেগুন কান্ট্রি থেকে। এখানকার বাসিন্দাদের অর্ধেকাংশ বন্য অধিবাসী, তবে তারা শান্তিপ্রিয়, লেফিটের বংশধর তারা। হঠাৎ এক রাতে অদ্ভুত কিছু মন্ত্রোচ্চারণের শব্দে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে তারা। ভুডু আচার তারা চেনে, এ যেন তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তা সে রাত তারা কাটিয়ে দিল কোনো রকমে। তারপর শুরু হলো আরও এক বিপদ। এদের অনেক নারী ও শিশু গভীর জঙ্গলে হারিয়ে যেতে লাগল। যেদিন অন্ধকার বনভূমি থেকে টমটমের শব্দ শোনা যায়, তার প্রায় পরপরই ঘটে এই অঘটন। সেই রাতগুলোয় চিৎকারে গর্জনে ওদের গায়ের রক্ত হিম হয়ে যায়। ওদের অনেকে গিয়ে দেখে এসেছে কিছু মানুষ আকাশ্য আগুনের শিখা ঘিরে কার যেন উপাসনা করে। বিভৎস সব মন্ত্র পড়ে তারা। কানে যেন তালা লেগে যায়, সহ্য হয় না তাদের আর। আমরা পুলিশের জনাদশের কর্মচারী সেই আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে একজনকে সাথে নিয়ে 2টো গাড়ি ভর্তি করে জঙ্গলে রওনা হলাম। জঙ্গলের যেই অবধি গাড়ি নিয়ে যাওয়া যেত তত অবধি গিয়ে তারপর মাইলখানেক চুপিসারে হাঁটতে হলো আমাদের। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এ এমন এক গভীর জঙ্গল যে সূর্যালোক অবধি এসে পৌঁছয় না। তার উপর চারপাশে গাছের শিকড়গুলি এমনভাবে মোষের শিঙের মতো কুণ্ডলি পাকিয়ে আছে, রীতিমতো গা ছমছম করছিল। কিছুক্ষণ চলার পর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা কুঁড়ে ঘর চোখে পড়ল। বহুদূর থেকে অস্পষ্ট টমটমের আওয়াজ ভেসে আসছে, তার সাথে মিশে আছে একটা অতি ক্ষীণ চিৎকার। হাওয়ার সাথে সেটা থেমে থেমে মিশে যাচ্ছে টমটমের তালে। চোখে পড়ল জঙ্গলের আধারের ভিতর এক জায়গা থেকে লাল আভা নির্গত হচ্ছে। আমাদের সঙ্গে আসা গাইড আদিবাসীটি আর 1 ইঞ্চিও এগোতে রাজি হলো না। অগত্যা আমি আমার বাহিনী নিয়ে এগিয়ে চললাম সেই আগুনের রেখার দিকে। জানি না তখনও কি আছে কপালে। প্রথমবার শ্বেতাঙ্গদের পা পড়তে চলেছে ওখানে। এই জঙ্গলের বহু বদনাম শুনেছি এক ভয়ঙ্কর হ্রদ আছে সেখানে। তাতে বাস করে জ্বলন্ত চোখওয়ালা নির্দিষ্ট আকারহীন সাদা পলিপাস জাতীয় জীবেরা। আবার বাদুরের মতো ডানাওয়ালা কিছু প্রাণী নাকি রাত্রে বেরিয়ে আসে গুহার অন্ধকার থেকে। তারা পুজো করে ওই হ্রদের জীবের। ওই হ্রদ নাকি সেখানে যুগ যুগান্তরের পুরনো। এই জঙ্গলে পশু পাখিরাও আসার আগে জন্ম হয়েছে তার। তবে সত্যি সে হ্রদের অস্তিত্ব আছে কি না তা স্পষ্ট করে বলতে পারেনি কেউ। শুধু শুধু হ্রদ দেখতে এসে কে মরতে চায়? সে হ্রদ থাক বা না থাক, ভুডু সম্মেলনের জায়গাটাও তো কম ভয়ানক কিছু নয়। আগুনটার কাছাকাছি এসে দেখলাম ওদের চেঁচামেচি আদিবাসীদের ভয়ের কারণ নয়, উপাসনা পদ্ধতি হলো আসল কারণ। অন্ধকার সরিপথ দিয়ে যেদিকে লাল আভা দেখা যাচ্ছে সেদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তখন কানে ভেসে আসছে টমটমের একঘেয়ে মৃদু তাল, সঙ্গে কানে তালা লাগিয়ে দেওয়া একটা চিৎকার। পাগলের মতো চেঁচিয়ে চেঁচিয়ে ছড়া বলছে যেন কেউ। এখনো সে কথা বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখুন, ওহ, ওই শহর মানুষের গলা থেকে বেরোতে পারে? সমস্ত অন্ধকার বনভূমি যেন নরক কুণ্ডে পরিণত হয়েছে তখন। আতঙ্কের বশে আমার 4 জন সহকারী তৎক্ষণাৎ কোথায় পালিয়ে গেল। একজন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেখানেই। আর সব থেকে ভয়ঙ্কর যেটা হলো, 2 জনের উন্মত্ত কান্নায় সম্মেলনের লোকগুলো চেঁচামেচি কিছুটা কমিয়ে আমাদের দিকে ঘুরে তাকালো। আমি জলের ঝাপটা দিয়ে কোনো মতে আমার সহকর্মীর জ্ঞান ফেরাচ্ছি আর মনে মনে তৈরি হয়ে নিচ্ছি লোকগুলোর মুখোমুখি হওয়ার জন্য। হঠাৎই চোখে পড়ল, এখনো সবাইকার নজরে পড়িনি আমরা। সোয়াম্পের মাঝখানে এক জায়গায় মাটি জমে একটা দ্বীপ মতো তৈরি হয়েছে, বসবাস উপযোগী বলা যেতে পারে। সেখানে একটা গোল অগ্নিকুণ্ডকে ঘিরে উলঙ্গ অবস্থায় নাচছে কতকগুলো লোক। মুখে সেই অমানুষিক ধ্বনি। সে যে কি ভয়ানক দৃশ্য আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের। সাইম বা অ্যাঙ্গেরোলা হয়তো ছবি এঁকে বোঝাতে পারতেন। তাদের মাঝখানে আগুনের বেড়াজালের মধ্যে রাখা প্রায় 8 ফুট উঁচু একটা গ্রানাইটের বেদি, তার উপর রাখা সেই ভয়ানক দানব মূর্তি। ওই আগুনের হলকার মধ্যে কি ভয়ঙ্কর যে দেখতে লাগছিল। মূর্তির কাছে নির্দিষ্ট দূরত্ব বরাবর একটা করে মাচা বেঁধে দেওয়া হয়েছে। সেখান থেকে ঝুলছে জঙ্গলে হারিয়ে যাওয়া আদিবাসীদের বিচ্ছিন্ন মরদেহ। লোকগুলো এতক্ষণ মন্ত্র পড়তে পড়তে সেই মৃতদেহের মাচাগুলোর মাঝখান দিয়েই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে চলেছিল। আমি হাঁ হয়ে এসব দেখে চলেছি। এমন সময় আমার একজন সহকর্মী জোসেফ ডি গ্যালভেজ আমার হাত খামচে ধরলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি? তিনি বললেন, শুনতে পাচ্ছ?
ওদের উপাস্য আসছে, ওই ওই মূর্তির শয়তানটাই হবে। হ্যাঁ, আদিবাসীদের বলা সব লক্ষণই মিলে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না? ভয়ে আবল তাবল বকছেন ভেবে আমি তখন আমল দিইনি। পরে আবার তার সাথে দেখা হওয়ার পর তাকে জিজ্ঞেস করি তিনি সেদিন ঠিক কী দেখেছিলেন। তাতে তিনি বললেন তিনি ডানা ঝাপটানোর অস্পষ্ট আওয়াজ শুনেছিলেন ওখানে। এমনকি গাছপালার আড়ালে সেই জ্বলন্ত চোখওয়ালা পলিপাসকেও দেখেছেন। উনি কতটা ঠিক বলেছিলেন, কতটা মন গড়া, সে বিষয়ে আমি নিশ্চিত নই। খুব সম্ভবত অত্যধিক আদিবাসী লোককথা শোনার ফলে, অথবা আচ্ছা সে যাক, আগে সেদিনের কথা শেষ করি। আমার সহকর্মীদের কোনো রকমে সুস্থ করে আগ্নেয়াস্ত্র নিয়ে সম্মেলনের লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লাম আমরা। মিনিট 5 ভয়ানক ধস্তাধস্তি চলল। গোলাগুলি অগ্রাহ্য করি অনেকে পালালো। যারা পালাতে পারল না তাদের আমরা গ্রেপ্তার করলাম। ধরুন 40 লোক হবে। 5 জন উপাসক মারা গেছিল গুলিতে, 2 জন বাজেভাবে আহত। গ্রেপ্তার হওয়া লোকগুলোকে জামা কাপড় পরিয়ে স্ট্রেচারে তুলতে বেশ ভালো বেগ পেতে হলো আমাদের। আর ঠিক তখনই চোখ পড়ল মূর্তিটার উপর। কি যেন ভেবে ওটাকেও তুলে নিলাম আমি। ওখান থেকে বেরিয়ে এবার বন্দীদের নিয়ে পড়লাম। অদ্ভুত ব্যাপার, এরা কিন্তু কেউ বন্য আদিবাসী নয়, এদের মধ্যে অধিকাংশই নাবিক। কিছুজন নিগ্রো ও মুলাটো ও দলে থাকলেও বেশিরভাগই ওয়েস্ট ইন্ডিয়া এবং কেপ ভার্দের ব্রডা পর্তুগিজ অধিবাসী। ওদের মুখ থেকে যেটুকু বোঝা গেল তাতে বুঝলাম কেপ ভার্দেই এই ভুডু উপাচারের উৎপত্তিস্থল। এই উপাচার নিগ্রোদের মধ্যে প্রচলিত যৌনাচারের মাধ্যমে ভুডু উপাসনার থেকেও প্রাচীন। এই উপাচারের মূল লক্ষ্য হল ওই মূর্তির অদ্ভুত দানবকে তুষ্ট করা। এই উপাসনা রীতি বহু প্রাচীন। যাদের সৃষ্টি তারা বহুকাল মারা গেছেন, কিন্তু রীতিটি চলে আসছে বংশ পরম্পরায়। গ্রেপ্তার হওয়া উপাসকদের মতে এই গোষ্ঠী কোনোদিন হারাবে না, বেঁচে থাকবে পৃথিবীর সব অন্ধকার কোণায়, অপেক্ষা করবে সেই দিনটার জন্য যেদিন মহান ক্থুলু উঠে আসবেন তার নিদ্রা থেকে, বেরিয়ে আসবেন সমুদ্রগর্ভের রিলে শহর থেকে, তারপর কুক্ষিগত করবেন সমস্ত পৃথিবীকে। তারা জানে একদিন মহান ক্থুলু তাদের স্মরণ করবেন, আর তাদের গোষ্ঠী সদর্পে এগিয়ে যাবে এই পৃথিবী অধিকারের কাজে তাকে সহায়তা করার জন্য। উদ্ধার হওয়া মূর্তিটা নাকি ওই মহান ক্থুলুরই। তো এই আর কি, এর থেকে বেশি আর কিছু জানা গেল না এদের থেকে। ওই প্রাচীন লিপিও এরা কেউ পড়তে পারে না। এরা যা জেনেছে শুধু কানে শুনে জেনেছে। ওরা যে মন্ত্রটা পাঠ করে সেটুকুরই মানে ওরা জানে, যদিও সেটা নাকি ফিসফিস করে বলার কথা ছিল। ওদের এখন আফসোস ওরা কেন সে নিয়ম মানেনি। মন্ত্রটার মানে হলো রিলের বুকে তার ঘরে মৃত ক্থুলু স্বপ্নে আবিষ্ট আছেন। এদের মধ্যে 2 জন বন্দীকে শুধুমাত্র মানসিক সুস্থ বললেন ডাক্তারেরা। বিচারে তাদের ফাঁসির হুকুম হলো। বাকিদের ভর্তি করা হলো বিভিন্ন পাগলাগারদে। যদিও এদের কথা উপাচারের জন্য মানুষ বলি এরা নিজেরা দেয়নি। উপাচারে এদের সাহায্য করতে গুহা থেকে বিশাল কালো ডানাওয়ালা প্রাণীরা বেরিয়ে এসেছিল। তাদেরই কাজ। এরা কি প্রাণী, কোত্থেকে এলো, আদৌ এদের কোনো অস্তিত্ব আছে কিনা সে নিয়ে বহু তদন্ত হলো, কিছুই পাওয়া গেল না। এদের দলে কাস্ত্রো নামে একজন বৃদ্ধ নাবিক ছিল, তার সাথেই বেশিরভাগ কথা হয়েছিল আমাদের। এখন তার দাবি হচ্ছে সে বিভিন্ন অদ্ভুত সব বন্দরে ঘুরে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে চীনের পাহাড়ে তার সঙ্গে দেখা হয়েছে বহু প্রাচীন কিছু মানুষের, যাদের হাতে নাকি এই উপাচার প্রথম শুরু হয়েছিল। অর্থাৎ তারা এখনও বেঁচে বসে আছেন সেই ক্থুলুর অপেক্ষায়। তার কথা হলো মানুষ তো জন্মেছে সেদিন হলো, তাদের জন্মের বহুকাল আগে অন্য কেউ রাজত্ব করত পৃথিবীতে। বিশাল বিশাল শহর নগর নির্মাণ করেছিল তারা। সেই প্রাচীন মানুষদের কাছে সে শুনেছে পৃথিবীর সেই মহান অধিপতিদের অবশিষ্টাংশের প্রমাণ প্রশান্ত মহাসাগরের এক দ্বীপের দানবীয় পাথরে এখনও সংরক্ষিত আছে। মানুষ পৃথিবীতে আসার বহু যুগ পূর্বে তারা মৃত্যুবরণ করেছিলেন। যদিও এমনও পদ্ধতি উপাচার আছে যার মাধ্যমে সেই মহিমান্বিত প্রাচীনদের আবার বাঁচিয়ে তোলা যায়। কালের অনন্ত চক্রে ঘুরতে ঘুরতে নক্ষত্রেরা যখন একটা নির্দিষ্ট অবস্থানে এসে পৌঁছবে তখনই জাগিয়ে তোলা যাবে তাদের। তারা তো এসেছিল দূরের নক্ষত্রলোক থেকেই। এই মহিমান্বিত প্রাচীনেরা রক্তমাংসের প্রাণী ছিল না,
তাদের আকৃতি ছিল এই ছোট মূর্তিটার মতো, তবে সেই শরীর আমাদের চেনা কোনো পদার্থ দিয়ে তৈরি ছিল না। যতদিন নক্ষত্ররা একটা নির্দিষ্ট অবস্থানে ছিল ততদিন তারা বেঁচে ছিল, তবে নক্ষত্রের অবস্থানের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটার কথা তাদের। রিলে শহরে বিশাল বিশাল পাথরের অট্টালিকায় বাস করত তারা। মহান কথুলুর সাহায্যে তাদের মৃত্যু ঘটে না, শুধু তারা নিদ্রামগ্ন হয়ে থেকে যায় সেখানেই। এখনও তারা রিলেতেই ঘুমিয়ে আছে আর অপেক্ষা করছে পৃথিবীতে ফিরে আসার। কিন্তু তাদের মৃতদেহ উদ্ধারের জন্য তো বহির্জগতের সাহায্য প্রয়োজন। এবার বহু বছর বিনা অভিযোগে ঘুমিয়ে রয়েছে তারা, আর তো থাকতে দেওয়া যায় না। সুতরাং তারা এই ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। তবে হ্যাঁ, সেই মহান প্রাচীনেরা ঘুমিয়ে আছেন বলে যে তাদের ক্ষমতাও ঘুমিয়ে আছে সে যেন কেউ না ভাবে। তাদের কাছে এই জগতে ঘটে চলা সব কিছুরই খবর আছে, কিন্তু তাদের যোগাযোগের মাধ্যম হলো চেতনার আদান প্রদান। এমনকি এভাবে তারা এখনও তাদের সৌধের ভিতরে নিজেদের মধ্যে কথাও বলেন। যখন প্রথম মানুষের উৎপত্তি হয় তখন মহিমান্বিত প্রাচীনরা সেই মানুষের মধ্যে একজনকে বেছে নিয়ে তার স্বপ্নকে বিশেষভাবে পরিচালনা করতে শুরু করেন, যাতে রক্তমাংসের স্তন্যপায়ীরা তাদের আজ্ঞা, তাদের বক্তব্য সহজেই বুঝতে পারে। কাস্ত্রো ফিসফিসিয়ে বলে চলল। এরপরই ছোট ছোট মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করা হয় গুপ্ত সংঘের। এই মূর্তি তাকে দেখিয়েছিল সেই বহু প্রাচীন মানুষেরা। এই মূর্তি তার মধ্যে অন্ধকার নক্ষত্রের আভা বহন করে। তাদের গোষ্ঠী সেই আভার মতোই চিরন্তন। তারা অপেক্ষা করবে সঠিক নক্ষত্র অবস্থানের জন্য। তারপর ঘুম ভাঙাবে মহান কথুলুর। তিনি তারপর তার মহিমান্বিত প্রাচীন প্রজাদের জাগিয়ে তুলবেন পৃথিবীর ভার অধিগ্রহণ করার জন্য। তখন গোষ্ঠীর মানুষ আর মহিমান্বিত প্রাচীনরা এক হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে সবাই। ভালো মন্দের ঊর্ধ্বে উঠে নীতিবোধকে ঠেলে সরিয়ে হত্যা এবং উল্লাসের আদিম খেলায় মেতে উঠবে সকলে। মহিমান্বিত প্রাচীনরা মানুষকে শেখাবে কি করে আনন্দ উপভোগ করতে হয় ধ্বংসের মধ্য দিয়ে। জগৎ সংসারের বিশৃঙ্খল মুক্তির স্রোতে ভেসে যাবে তারা। ততদিন, শুধু ততদিন গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হবে তাদের। আগে মহিমান্বিত প্রাচীনরা মানুষের সঙ্গে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ স্থাপন করত। তারপর অস্বাভাবিক কিছু ঘটে। রিলের দানবীয় শহর হঠাৎই সমুদ্রের অতলে তলিয়ে যায় একদিন, আর যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু কেন এই অঘটন কেউ কোনোদিন জানতেও পারেনি। কিন্তু কিংবদন্তি চালু থাকে। গোষ্ঠীপতিরা বলতে থাকেন, আর একটু অপেক্ষা মাত্র। যখন নক্ষত্ররা ঠিক অবস্থানে আসবে তখনই আবার স্বমহিমায় ভেসে উঠবে রিলে। তারপর ভূগর্ভের অতলের অন্ধকার গুহার ভিতর থেকে উঠে আসবে জগতের কালো আত্মারা। তারপর যে কি তার শোনা হয়নি কাস্ত্রোর মুখ থেকে। আমাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ নিজের গলায় ছুরি চালিয়ে দিল লোকটা। আমরা শত চেষ্টা করেও ঠেকাতে পারলাম না। তার আগে তার কিছু কথা থেকে জেনেছিলাম তাদের গুপ্ত সংঘের প্রথম সম্মেলন হয়েছিল আরব দেশের সীমাহীন মরুভূমিতে। সেখানকার স্তম্ভের শহর আইরেমে, বর্তমান মানচিত্রে যার কোনো অস্তিত্বই নেই। ইউরোপের যে উইচ কাল্টের কথা আমরা সকলেই প্রায় শুনেছি, তাদের সঙ্গে কিন্তু এই গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না কখনো। সম্ভবত সেই কারণেই এতদিন বাইরের কারো কাছে তাদের খবর ছিল না। কোনো বইয়ে তাদের সম্পর্কে কোনো তথ্য পাবেন না। যদিও কাস্ত্রোর কাছে শুনেছিলাম চীনের গোষ্ঠী পিতারা তাকে বলেছে আব্দুল আল হজরতের লেখা নেক্রোনেমিক্যান বইয়ে নাকি এ বিষয়ে মাত্র 2 লাইন লেখা আছে। সে এমনই এক লাইন যে তার একাধিক অর্থ হতে পারে। লাইনগুলো আমি মুখস্থ করে নিয়েছিলাম। দ্যাট ইজ নট ডেড হুইচ ক্যান ইটার্নাল লাই, অ্যান্ড উইথ স্ট্রেঞ্জ এয়ন্স ইভেন ডেথ মে ডাই। কাস্ত্রোর মৃত্যুর পর আমার কৌতূহল আরও বেড়ে যেতে লাগলো। অনুসন্ধান করে জানলাম কাস্ত্রো অন্তত জেনে বুঝে কোনো মিথ্যে বলেনি। কিন্তু ওই মূর্তি বলুন বা ওই সংঘ, কোনো বিষয়ই আর তথ্য আমাকে কেউ দিতে পারল না। নামি দামি লোকজন অবধি হাল ছেড়ে দিলেন। তারপরে এই সভায় আসা, ভেবেছিলাম একটা শেষ চেষ্টা অন্তত করে দেখি। আমার সৌভাগ্য প্রফেসর ওয়েবের সঙ্গে দেখা হয়ে গেল। লেগ্রাসের কথা শেষ হতেই সভায় বেশ একটা চাঞ্চল্য পড়ে গেল ওর নিয়ে আসা মূর্তিটা দেখার জন্য। সভার লোকজনের মুখ্য আলোচ্য বিষয় হয়ে উঠল লেগ্রাসের গল্প।
এমনকি প্রতিষ্ঠান থেকে তার অভিজ্ঞতার কথা ছাপা অবধি হয়ে গেল। ভাস্কর্যের একটা ছবির কপি ওয়েবকে দিয়েছিলেন লেগ্রাস। তার মৃত্যুর পর ছবিটি আবার লেগ্রাসের কাছে ফেরত পাঠানো হয়। সেই ছবির একটি কপিও প্রফেসরের ফাইলে থাকার কথা। খুঁজে পেতে বের করলাম ছবিটা। হেনরির বানানো মূর্তির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে ছবির দৈত্যটা। পাণ্ডুলিপি এখানেই শেষ, আর কিছু পড়ার নেই। বোঝা যাচ্ছে তদন্তটা শেষ করে ওঠার আর সময় পাননি প্রফেসর। তবে এই অভিজ্ঞতাটা পড়েই বুঝতে পারছি প্রফেসর কেন হেনরির স্বপ্ন দর্শনের বিষয়ে এতখানি আগ্রহী হয়ে উঠেছিলেন। হেনরি যে শুধু লেগ্রাসের আনা সেই ভাস্কর্যের অবিকল প্রতিরূপ বানিয়েছিলেন তাই নয়, চিত্রলিপিটা অবধি নাকি পুরোপুরি মিলে গেছিল। আবার হেনরির স্বপ্নে শোনা কথাগুলোও একেবারে মিলে যায় এস্কিমো এবং লুইসিয়ানদের ভুডু উপাসকের মন্ত্রের সাথে। এতক্ষণ মন দিয়ে স্বপ্ন বৃত্তান্ত পড়ছিলাম বটে, হঠাৎই মনে একটা খটকা লাগলো। আচ্ছা, এমন নয় তো স্বপ্ন টপ্ন সম্পূর্ণ মিথ্যে কথা? হেনরি নিজেই কোনোভাবে এদের কোনো একটা গুপ্ত সংস্থার সংস্পর্শে এসেছিল, সেই কথাই প্রফেসরকে ঘুরিয়ে শুনিয়েছে? না, এবার আমার জেদ চেপে যাচ্ছে, ঠিক যেভাবে প্রফেসরের চেপেছিল। এর কুল কিনারা আমাকে খুঁজে বের করতেই হবে। কেউ শঠতা করলে খুঁজে বের করতে হবে তাদের। প্রফেসরের মতো বোকামি করলে চলবে না। কাগজের কাটিং প্রফেসরের নোটের সঙ্গে বারবার মিলিয়ে দেখতে লাগলাম প্রফেসর ওয়েব ও লেগ্রাসের মুখে শোনা গল্পের বর্ণনাগুলো। টুকটাক খোঁজ খবরও নিতে শুরু করলাম। দিনরাত কেটে যেতে লাগলো এই নিয়েই। এসব নিয়ে ঘাঁটতে ঘাঁটতে অতিষ্ঠ হয়ে একদিন মনে হলো যাই, সেই হতভাগা হেনরিকেই গিয়ে দু কথা শুনিয়ে আসি। মিথ্যেবাদী লোক একটা। ওর স্বপ্ন রহস্য সমাধান করতে গিয়ে তখন অহেতুক মানসিক চাপ নিতে হয়েছিল বৃদ্ধ প্রফেসরকে, আর এখন নিতে হচ্ছে আমাকে। খবর নিয়ে জানলাম হেনরি এখনো থমাস স্ট্রিটের ফ্লেয়ার দি লিজ বিল্ডিংয়েই থাকেন। বেশি দেরি না করে শটান গিয়ে হাজির হলাম সেখানে। সপ্তদশ শতকের স্থাপত্য রীতি মেনে বানানো বাড়িটা একটা টিলার ওপর। আরও অনেকগুলো ভিক্টোরিয়ান স্থাপত্যের ভিড়ে মুখ গুজে দাঁড়িয়ে রয়েছে। হেনরিকে আমার কার্ড পাঠাতে উনি একটু পরেই ডেকে পাঠালেন আমাকে। ঘরে ঢুকে দেখলাম চারিদিকে তার আশ্চর্য শিল্পকীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে। বেশ সুন্দর পাকা হাতের কাজ। এ লোকটা নিশ্চয়ই ওই গোষ্ঠীবিতাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের নির্দেশে গড়েছে এই ভাস্কর্য। তবে হ্যাঁ, গড়েছে কিন্তু সুন্দর, অনেকটা আর্থার ম্যাকান বা ক্লার্ক অ্যাস্টন স্মিথারের মতো মার্বেলের ভাস্কর্য। ঘরে আমার উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ঘুরে বসলেন হেনরি। কি চাই? লক্ষ্য করলাম ভদ্রলোক নিজের বসার জায়গা থেকে উঠে দাঁড়ানোর ভদ্রতাটুকুও করলেন না। আমি মনের গজগজানি মনেই চেপে রেখে নিজের পরিচয় দিলাম। এবার যেন একটু নড়ে চড়ে বসলেন হেনরি। আমাকে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলেন। নিজেও বললেন কয়েকটা কথা। আমি যথাসম্ভব উত্তর দিলাম। তবে খেয়াল করলাম প্রফেসর যে তার স্বপ্নের বর্ণনার উপর ভিত্তি করে অনেক দূর অবধি তদন্ত করে ফেলেছিলেন সে কথা ইনি জানেনই না। আমিও আর আগ বাড়িয়ে জানালাম না। তবে কথাবার্তায় বুঝতে পারলাম আমিই ভুল ছিলাম। স্বপ্নের কথা হেনরি আদৌ মিথ্যে বলেনি। আমার চোখের সামনে একটুক্ষণের মধ্যেই অভ্যস্ত হাতে মাটির তাল থেকে একটি মূর্তি তৈরি করে আমার সামনে তুলে ধরলেন ভদ্রলোক। শিউরে উঠলাম আমি। লেগ্রাসের পাঠানো ছবির মতোই নিখুঁত আর অমানবিক মূর্তি। সর্বক্ষণ চোখের সামনে চেহারা না ভাসলে একবার শুধু দেখে বা বর্ণনা শুনে এভাবে কোনো মূর্তি গড়া যায় না।
তিনি এ ভয়ঙ্করকে দেখেছেন এবং নিজের মস্তিষ্কেই দেখেছেন। তবে হ্যাঁ, অলৌকিকতা ছাড়াও এর আরেকটা ব্যাখ্যা হয়। হয়তো হেনরি গুপ্ত সংস্থার নাম শুনেছিলেন, সে নিয়ে পড়াশোনাও করেছিলেন। তারপর সেই সদ্যলব্ধ জ্ঞান ও তার নিজের কল্পনা শক্তি মিলেমিশে ষড়যন্ত্র করে তাকে এইসব স্বপ্ন দেখিয়ে চলেছে। সে যাক, তাকে কথা শোনানোর যখন প্রয়োজন নেই, এখানে আর থাকা কেন? তাকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে এলাম তার বাসস্থান থেকে। বাড়ি ফিরে এক কাপ কফি নিয়ে বসতেই যেন বায়োস্কোপের ছবির মতো এতদিন পড়া বা শোনা বর্ণনাগুলো চোখের সামনে ভাসতে শুরু করলো। সেই প্রাগৈতিহাসিক দানবীয় শহর, তার পিচ্ছিল সবুজ পাথর, তার অজানা জ্যামিতিক নকশা, ভূগর্ভ থেকে ভেসে আসা সেই শব্দ ক্যাথুলু ফেরেগ্যান, ক্যাথুলু ফেরেগ্যান। শব্দগুলি যেন বারংবার ডেকে যাচ্ছে ক্যাথুলুকে, ওঠো, জাগো। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ একটা বিষয় মাথায় এলো। আচ্ছা, নিউ অরলিয়ান্সে গিয়ে লেগ্রাসের সাথে দেখা করলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। লেগ্রাস বৃদ্ধ হয়েছেন এখন, তবে প্রফেসরের নাম করে সেই ভয়ানক ছবির কপিটা দেখাতে উনি এবং ওর সহকর্মীরা সাগ্রহে কথা বললেন আমার সঙ্গে। এমনকি সেই ভুডু উপাসকদের যারা এখনো বেঁচে আছে তাদের কয়েকজনের সঙ্গে কথাও বলিয়ে দিলেন। তবে লাভ হলো না বিশেষ। যাকে পেলে সত্যিই আমার সুবিধা হতো, সেই কাস্ট্রই তো নেই। বাকিদের সঙ্গে কথা বলে বুঝলাম প্রফেসরের নথি আমাকে এমন এক গুপ্ত সংস্থার খোঁজে ঠেলে দিয়েছে যারা অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে নিজেদের উপাচার করে। পৃথিবীর ৯৯% মানুষ এদের সম্বন্ধে বিন্দু মাত্র ধারণা রাখে না। নানা রকম আশঙ্কার মধ্যেও একটা আশায় আমার বুকটা ধড়াস করে উঠল। এদের সম্পর্কে যদি ঠিকঠাক খবরাখবর জোগাড় করতে পারি, আমার প্রত্নতত্ত্ববিদ হিসেবে বিখ্যাত হওয়া আর কেউ আটকাতে পারবে না। হয়তো প্রফেসরের থেকেও বেশি নাম হবে আমার এই বিষয়ে। তারপর কিন্তু একটা বিষয় আমার বড্ড ভয় করছিল। আমি এখন নিশ্চিত যে প্রফেসর অ্যাঞ্জেলের মৃত্যুটা মোটেও স্বাভাবিক না। যে উপাসকদের সঙ্গে আমি দেখা করেছি, শুনেছি তাদের দলে অনেক নিগ্রহ ছিল। ঠেলা মারার নাম করে অজানা বিষাক্ত কিছুর সাহায্যে, তাছাড়া তারই বা দরকার কি? হয়তো কোনো গোপন পদ্ধতিতে খালি হাতেই তাদের কেউ শেষ করে দিয়েছে প্রফেসরকে। হেনরির কথা শুনে আমার ধারণা বেশ দৃঢ়ই হয়েছে। প্রফেসর তদন্ত করতে করতে তার এখতিয়ারের বাইরের অনেক কিছু জেনে ফেলেছিলেন। সম্ভবত তারই মাসুল তাকে দিতে হয়েছে প্রাণ দিয়ে। আমার কপালেও কি তেমন কিছুই নাচছে? হোক, তাই হোক, তবে এর শেষ না দেখে আমি ছাড়ব না। পরম করুণাময় ঈশ্বরের শ্রীচরণে আমি যদি কোনোদিন বিন্দুমাত্র পুণ্য করে থাকি, তবে তার কাছে আমার অনুরোধ, যে মুহূর্তে আমি সেই অভিশপ্ত কাগজের টুকরোটা খুঁজে পেয়েছিলাম, সেই মুহূর্তটা যেন আমার জীবন থেকে তিনি সম্পূর্ণভাবে মুছে দেন। তাহলেই, একমাত্র তাহলেই হয়তো সবকিছু ঠিক হতে পারে। আমি যে না, দাঁড়ান, মনে হচ্ছে না আমি পাগলের প্রলাপ বকছি? যদিও পাগল হতে আমার আর বেশি দেরি নেই। আপনাদের সব কথা খুলেই বলি। তার আগে বলে রাখি, সেই যেদিন প্রফেসরের নোটসের বাক্স আমার হাতে এসে পড়েছিল, তারপর বেশ কটা দিন কেটে গেছে। আমি যে পাগলের মতো ওই মূর্তি রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে যাচ্ছিলাম, তা তো আপনাদের বলেইছি। এমন সময় আমার হাতে এলো একটা পুরনো অস্ট্রিয়ান জার্নাল, 1925-এর 18ই এডিশন। নাম সিডনি বুলেটিন। এই কাগজের খোঁজ প্রফেসর কখনো পাননি। আমি আসলে ওই মূর্তির বিষয়েই গিয়েছিলাম নিউ জার্সির পিটারসনে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে।
তিনি স্থানীয় মিউজিয়ামের একজন কিউরেটর এবং ধাতু বিশারদ। ওর সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ খেয়াল করেছিলাম মিউজিয়ামের গুদামে কিছু অতি অযত্নে সংরক্ষিত জিনিসপত্রের মধ্যে একটা খবরের কাগজের টুকরোর ওপর কতগুলি পাথর রাখা। না, পাথরগুলো আমার কোনো কর্মের নয়, তবে নিচের কাগজটা ইন্টারেস্টিং। হ্যাঁ, ওটাই সেই সিডনি বুলেটিন যেটার কথা আপনাদের একটু আগেই বললাম। আমি পাথরের ফাঁক ফোকর দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কাগজটায় ছাপা লেগ্রাসের পাওয়া মূর্তির মতোই কিছু একটার হাফ ফোরকাট ছবি। কাগজের ওপর থেকে পাথরগুলো সাবধানে সরিয়ে রেখে ওটা পরীক্ষা করলাম আমি। না, তখন কাগজটাকে খুব দরকারি কিছু বলে মনে হয়নি। তাও কি একটা ভেবে খবরের অংশটুকু ছিঁড়ে নিজের সঙ্গে রাখলাম। বন্ধুর সাথে দরকারি কথা সেরে নিজের হোটেলে ফিরে মন দিয়ে পড়লাম কাগজটা। খবরটা ছিল এরকম: সমুদ্রে উদ্ধার রহস্যময় জাহাজ। নিউজিল্যান্ডের অস্ত্রভর্তি পরিত্যক্ত ইয়াকটকে উদ্ধার করে ফ্রাইটার ভিজিল্যান্ট। অ্যালার্ট নামের এই ইয়াকটিকে জলদস্যুদের আক্রমণে বিধ্বস্ত বলেই মনে করা হচ্ছে। অপর একটি জাহাজের কাছে ইয়াকটির খবর পেয়ে ভিজিল্যান্ট সেটিকে টেনে নিয়ে আসে ডার্লিং হারবারে। প্রথম দর্শনে ফাঁকা মনে হলেও পরে সেখানে অর্ধোন্মাদ একজন নাবিককে জীবিত ও আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখে মনে হয় অন্তত কয়েক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। উন্মাদ নাবিকটি অত্যন্ত আতঙ্কের সঙ্গে অদ্ভুত একটি মূর্তি আঁকড়ে ধরেছিলেন। মূর্তিটির উচ্চতা আনুমানিক 1 ফুট। মূর্তিটির সম্পর্কে সিডনি ইউনিভার্সিটি, রয়্যাল সোসাইটি, এমনকি কলেজ স্ট্রিট মিউজিয়াম কর্তৃপক্ষ সম্পূর্ণ ধন্দে পড়ে গিয়েছেন। নাবিকটি সামান্য সুস্থ হয়ে জানিয়েছেন মূর্তিটি তিনি ইয়াকটের কেবিনে পেয়েছিলেন। নাবিকটির নাম গুস্তাভ জোহানসন, নরওয়ের বাসিন্দা। পেশায় এমা নামে একটি জাহাজের সেকেন্ড মেট ছিলেন। এমা 11 জন নাবিক নিয়ে 20 ফেব্রুয়ারি ক্যালাউয়ের উদ্দেশ্যে রওনা দেয়। 1 মার্চ হঠাৎই ভূমিকম্প অনুভূত হয়। সমুদ্রের ঢেউয়ের তোলপাড়ের দাপটে নির্দিষ্ট পথ থেকে অনেকটা দক্ষিণে সরে যায় জাহাজটা, আর ওভাবেই তারা অ্যালার্ট নামের ইয়াকটির সামনে এসে পড়েন। ক্যাপ্টেন কলিন্স দেখেই বুঝতে পারেন ওটা জলদস্যুদের ইয়াকট। সঙ্গে সঙ্গে জাহাজ ঘোরানোর নির্দেশ দেন তিনি, কিন্তু ততক্ষণে ইয়াকটের কামান থেকে কোনো সতর্কতা ছাড়াই গোলা বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এমার নাবিকরা অনেকক্ষণ অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেন, কিন্তু কপাল মন্দ। মুহুর্মুহু গোলার আঘাত সহ্য করতে না পেরে ডুবে যায় তাদের জাহাজটা। জোহানসন মরিয়া হয়ে তার বাকি জীবিত সাথীদের নিয়ে এসে ওঠেন ওই দস্যুদের ইয়াকটেই। শুরু হয় মুখোমুখি লড়াই। দস্যুরা সংখ্যায় বেশি হলেও অস্ত্রবিদ্যায় নাবিকরা দক্ষ। দস্যুরা বেশিক্ষণ দাঁড়াতে পারেনি তাদের সামনে। ক্যাপ্টেন কলিন্স, ফার্স্ট মেট গ্রিন এবং আরেকজন নাবিক দস্যুদের হাতেই মৃত্যুবরণ করেন। যুদ্ধ থামলে জোহানসন বাকিদের নিয়ে পুরো ইয়াকট তল্লাশি করেন। তারপর ওই ইয়াকট নিয়েই ফেরার পথ খুঁজতে থাকেন। পরদিন সকালে একটা জনমানবহীন দ্বীপ পড়তে সেখানে ইয়াকট থামানোরা, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে মারা যান জোহানসনের 6 সহকর্মী। তাদের মৃত্যুর কারণ সম্পর্কে জোহানসনকে জিজ্ঞেস করা হলে তিনি অদ্ভুত কিছু কথাবার্তা বলতে থাকেন। তার থেকে শুধু এটুকু আন্দাজ করা সম্ভব হয় যে তার সঙ্গীরা সম্ভবত কোনো পাথরের ফাটলে পড়ে মারা যান। কোনো রকমে তাঁর একমাত্র জীবিত সঙ্গীকে নিয়ে সেই দ্বীপ থেকে বেরিয়ে আসেন জোহানসন। ইয়াকটা কোনো মতে একটু সরিয়ে ভেসে পড়েন তাঁরা, কিন্তু বিধি বাম। 2 এপ্রিল আবার ঝড় ওঠে সমুদ্রে। এই পর্যন্তই মনে করে বলতে পেরেছেন ওই নাবিক। সেই 2 এপ্রিল থেকে গতকাল 12 এপ্রিল
তাদের উদ্ধার হওয়া পর্যন্ত কি ঘটেছে সে সম্বন্ধে তার কোনো ধারণা নেই। এমনকি তার সাথে উইলিয়াম ব্রাইডেন যে কখন মারা গিয়েছেন তাও তিনি জানেন না। তবে তার ধারণা ওই দিশা হারানো ইয়াকটে ভয় ও অবসাদের শিকার হয়েই মারা গেছেন ব্রাইডেন। অ্যালার্ট সম্বন্ধে ডানডিন থেকে জানানো হয়েছে সেটি এই অঞ্চলের অতি পরিচিত বাণিজ্যিক ইয়াক্ট, তবে বেশিরভাগ সময়ই থাকে জলদস্যুদের দখলে। এই জলদস্যুরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই নৌচালনায় পটু। গভীর রাতে নৌকা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এরা। 1 মার্চ ওই ঝড় ও ভূমিকম্পের পরেই সমুদ্রপথে বেরিয়ে পড়েছিল তারা, সম্ভবত এমার মতো কোনো বিপদগ্রস্ত জাহাজের খোঁজে। এমা জাহাজের ক্রিউদের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে যথেষ্ট ভালো রিপোর্টই পাওয়া যায়। জনসনকেও তারা নেশামুক্ত ও গুণী বলে শংসাপত্র দেন। তবে খোঁজ খবর এখানেই থেমে থাকবে না। আগামীকাল থেকে অ্যাডমিরালদের তত্ত্বাবধানে নতুন করে শুরু হবে তদন্ত। তারা আশা রাখছেন জনসন আরও সুস্থ হয়ে উঠলে তার থেকেও এ বিষয়ে বহু নতুন তথ্য পাওয়া যাবে। খবরটা এখানেই শেষ, কিন্তু এই কাগজটার একটা বিষয় আমাকে খুব হন্ট করল। 2রা এপ্রিল প্রফেসরের নোটস ঘেঁটে ঘেঁটে এতদিনে মুখস্থ হয়ে গেছে আমার। স্বপ্ন দেখে দেখে উন্মাদ হতে বসা মানুষগুলোকে নিয়ে যখন সকলের উৎকণ্ঠা চরমে, ঠিক এই 2রা এপ্রিলেই হেনরি সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানায় উঠে বসেছিল না? আর শুধু তাই তো নয়, তারপর থেকে ও স্বপ্নও আর কেউ দেখেনি। জনসনের কাছেও একদম হেনরির তৈরি করা মূর্তির মতো একটি মূর্তি পাওয়া গেছিল। তবে কি দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? এ উত্তর আমাকে একমাত্র জনসনই দিতে পারবেন। সেদিন সন্ধ্যায় বন্ধুকে বিদায় জানিয়ে উঠে বসলাম স্যান ফ্রান্সিসকোগামী ট্রেনে। 1 মাসেরও কম সময়ে এসে পৌঁছলাম ডানডিনে। তবে ওই মূর্তি সম্বন্ধে এখানকার মানুষজন কিছু বলতে পারলেন না। শুধু বললেন এখানে কাছেই একটা পাহাড়ে নাকি কিছু অচেনা লোক আসত। লেগ্রাস যেমন বর্ণনা দিয়েছিলেন ঠিক তেমনি আগুনের শিখা ও লাল আভার পাশাপাশি নাকি বহু দূর থেকে মৃদু ড্রামের আওয়াজও ভেসে আসত। পরবর্তী গন্তব্য অকল্যান্ড, জনসনের বাড়ি। সেখানে এসে জানতে পারলাম তিনি এখন আর এখানে থাকেনই না। তিনি যখন সিডনি থেকে ফেরেন তখনই নাকি তার বিধ্বস্ত অবস্থা। বয়স যেন একদিনেই 20 বছর বেড়ে গেছে। মাথার সোনালি চুল ফকফক করছে সাদা। তার কিছুদিন পরই তিনি তার ওয়েস্ট স্ট্রিটের বাড়ি বিক্রি করে দিয়ে স্ত্রীকে নিয়ে সমুদ্রপথে তাদের অজলোর পুরনো ঠিকানার উদ্দেশ্যে রওনা দেন। অগত্যা জনসনের বন্ধুদের সাথেই দেখা করলাম। তারাও বললেন তাদের সঙ্গে ওরা যোগাযোগ নেই। তবে কাজের কথা হলো জনসনের অজলোর ঠিকানাটা পেলাম ওদের কাছে। ওরাই কথায় কথায় জানালেন অ্যালার্ট নামের সেই ইয়াকটাকে এখন সিডনি কোভের সার্কুলার কুয়ে বাণিজ্যিক কাজের জন্য কিনে নিয়েছে। তা সে হলো না হয়, কিন্তু অক্টোপাসের মাথা আর ড্র্যাগনের আঁশযুক্ত মূর্তি সে কোথায় গেল? লোকমুখে শুনলাম তার ঠাঁই হয়েছে নাকি হাইড পার্কের মিউজিয়ামে। তড়িঘড়ি ছুটলাম সেখানে। কাছ থেকে মূর্তিটা পরীক্ষা করে বুঝলাম লেগ্রাসের কাছে থাকা মূর্তিটার মতোই দুর্দান্ত কারুকাজ। এও অস্বাভাবিক কোনো ধাতুতে গড়া। আর কি ভয়ঙ্কর চেহারা! আমার আরও একবার বুকটা ধড়াস করে উঠল। মিউজিয়ামের কিউরেটর একজন জিওলজিস্ট। তার সাথে কথা বলে জানলাম তিনিও এই মূর্তিটা নিয়ে আশ্চর্য। পাথর সম্বন্ধে তার ভালো রকম পড়াশোনা রয়েছে। তিনি নাকি হলফ করে বলতে পারেন পৃথিবীর বুকে এমন পাথরের অস্তিত্বই নেই।
হঠাৎই আমার মনে পড়ে গেল কাস্ত্রো সেই মহিমান্বিত প্রাচীনদের সম্বন্ধে বলেছিল লেগ্রাসকে। তারা নক্ষত্রলোক থেকে নেমে আসেন, সাথে আনেন তাদের প্রতিকৃতি। পৃথিবীর বুকে পাথরের অস্তিত্ব নেই, তাহলে কি সত্যিই এরা অন্য কোথাও থেকে? উফ ঈশ্বর, এই প্রশ্নের কি কখনো সমাধান হবে না? দিনের পর দিন একই জিনিস নিয়ে ঘাঁটতে ঘাঁটতে ততদিনে মারাত্মক ক্লান্ত বোধ করতে শুরু করেছি আমি। তাও হাল ছাড়লাম না। অজলো গিয়ে জনসনের সাথে আমাকে একবার দেখা করতেই হবে। লন্ডনে ফেরার পথে একবার নরওয়ের রাজধানী হয়েই ফিরব। হ্যাঁ, সেটাই ভালো। যেমন ভাবা তেমনি কাজ। শটান চড়ে বসলাম জাহাজে। যখন জাহাজ ছায়া ঘেরা একবার্গের বন্দরে থামল, ততদিনে শরৎকাল পড়েছে। খোঁজাখুঁজি করে জনসনের অজলোর বাড়ির হদিশও পাওয়া গেল। কিং হ্যারল্ড হার্ডরাডার পুরনো শহরতলিতে থাকেন নাকি জনসনরা। ট্যাক্সি চড়ে যখন একটা প্লাস্টার করা পুরনো বাড়ির সামনে এসে পৌঁছলাম, বেশ বুঝতে পারলাম অস্বাভাবিক হারে লাফাতে শুরু করেছে আমার হৃৎপিণ্ড। কাঁপা হাতে কড়া নাড়লাম দরজার। দরজা খুললেন একজন কালো পোশাক পরা ভদ্রমহিলা। আমার আসার উদ্দেশ্য শুনে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। তবে শুধু ওই বসাটুকুই হলো। ভদ্রমহিলার মুখে শুনলাম গুস্তাভ জনসন আর ইহজগতে নেই। অকল্যান্ড থেকে আসার আগেই তাঁর শরীর রীতিমতো ভেঙে পড়েছিল। তার উপর গোথেনবার্গ ডকের সরু গলিপথ ধরে হাঁটার সময় কোন এক জানলা দিয়ে নাকি একটা কাগজের বান্ডিল এসে তার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যান তিনি। তবে মাটিতে পড়ে যাওয়ার আগেই দুজন নাবিক ছুটে এসে তাকে ধরে ফেলেন। এরাই অ্যাম্বুলেন্সে খবর দেন। তবে দুর্ভাগ্যবশত অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তিনি মারা যান। ডাক্তার বলেছিলেন তার দুর্বল হৃদযন্ত্র ও ভগ্ন স্বাস্থ্যই তার মৃত্যুর কারণ। নইলে সামান্য কাগজের বান্ডিলের আঘাতে এমন হওয়ার কথাই নয়। তবে হ্যাঁ, জনসন নাকি টেকনিক্যাল ম্যাটার্স নামে একটি পাণ্ডুলিপি গচ্ছিত রেখে গেছেন তার স্ত্রীর কাছে। সম্ভবত ওই জাহাজডুবি সম্পর্কেই লেখা। ও স্ত্রী কখনো খুলে দেখেননি সেটা। আমি যদি পাণ্ডুলিপিটা চাই, তিনি সেটা দিতেই পারেন। জনসনের বাড়ি থেকে বেরিয়ে অদ্ভুত একটা চিন্তা এলো মাথায়। যারই খোঁজ নিতে যাচ্ছি তিনিই নাকি ইহলোক ত্যাগ করেছেন। বুকটা ধরাস করে উঠল আমার। যে নেশায় আমাকে পেয়ে বসেছে তাই নিয়ে এমন পাগলামি করতে করতে আমিও একদিন পরপারে চলে যাব না তো? না না, যত বাজে চিন্তা ভাবনা। তার থেকে জনসনের পাণ্ডুলিপিটাই দেখা যাক। বলাই বাহুল্য আমি ওটা নিয়েই এসছি। লন্ডনগামী জাহাজে উঠে সেটা পড়তে শুরু করলাম। শুরুর দিকটা দেখে সাধারণ দিনলিপিই মনে হলো। তবে যত পড়া এগোতে লাগলো, ধীরে ধীরে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো আমার। উফ, ওই সমুদ্রের ঢেউয়ে এত শব্দ কেন? আমাকে পড়তে দেয় না কেন? কানে খানিকটা তুলো গুঁজতে বাধ্য হলাম আমি। এ সময় একটু গোলযোগও আমি সহ্য করব না। এতদিন যা খুঁজছিলাম, এই তো সেটা, এই তো। পরমেশ্বরকে আমার অশেষ ধন্যবাদ। জোহানসন যা লিখেছেন তাতে মনে হচ্ছে খুব বেশি কিছু জানতে হয়নি তাকে। আর কিছু জানলে এই কদিনের অতিরিক্ত আয়ুও বোধ হয় তার কপালে জুটত না। না, জোহানসন সত্যিই খুব বেশি কিছু জানেননি। শুধু যে শহরের স্বপ্ন হেনরি দেখতেন, যে শহরের কাহিনী লেগ্রাস শুনেছিলেন, ওয়েব শুনেছিলেন, সেই শহর তিনি নিজের চোখে দেখেছেন। দেখেছেন সেই মূর্তিমান আতঙ্ককে, যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত,
যে শহরে বাস করে সেই ভয়ঙ্কর প্রাচীন প্রাণীরা, যাদের ঘুম ভাঙানোর জন্য ঘন জঙ্গল থেকে বরফময় উপত্যকা সর্বত্র অধীর আগ্রহে অপেক্ষা করছে বেশ কিছু মানুষ, তা তিনি নিজের চোখে দেখেছেন। তারিখটা 20 ফেব্রুয়ারি। জোহানসন তখন এমা জাহাজে। হঠাৎই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল জাহাজ। চারিদিকে লাফিয়ে উঠল প্রবল জলস্রোত। তবে নির্দিষ্ট পথ ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া এমার আর কোনো বিশেষ ক্ষতি হলো না। জাহাজ ভালোই এগোচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 22 মার্চ সে পড়ল ওই অ্যালার্ট ইয়াক্টের সামনে। কামানের গোলায় ভেঙে টুকরো হয়ে জলে ডুবে গেল সে। জোহানসন লিখেছেন, খুব কষ্ট পেয়েছিলেন তিনি জাহাজের ওই দশা হওয়ায়। অ্যালার্টের ডাকাতদের নৃশংসতার বর্ণনাও রয়েছে তার পাণ্ডুলিপিতে। তারপর ওই কাগজের কাটিংয়ে যেমন পড়েছিলাম ঠিক তেমনই লেখা, দস্যুদের সঙ্গে যুদ্ধ, অ্যালার্ট দখল ইত্যাদি। তারপরই নিজের নেতৃত্বে অ্যালার্টকে নিয়ে যান জোহানসন। বেশ কিছু দূর চলার পর কম্পাসের হিসেবে 47 ডিগ্রি 9 মিনিট দক্ষিণ অক্ষাংশ, 126 ডিগ্রি 43 মিনিট পশ্চিম দ্রাঘিমাংশে হঠাৎই যেন সমুদ্রের মাঝখানে একটা স্তম্ভ দেখতে পেলেন তিনি, এবং তার সহকর্মীরাও দেখলেন। একটু এগোতেই চোখে পড়ল কালো আঠালো মাটির একটা সমুদ্র তট, আর সেই তটের প্রায় সামনেই যেন আকাশ ফুঁড়ে দাঁড়িয়েছে এক বিশাল দানবীয় স্থাপত্য কীর্তি। জিনিসটা ঠিক কি বানানো হয়েছে বুঝতে পারলেন না জোহানসন, শুধু তার বুকটা কোনো অজানা আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। তিনি লিখেছেন, জিনিসটার বর্ণনা লিখতে গিয়েও একই অবস্থা হচ্ছে তার। বুক আমারও কাঁপছিল। জোহানসন সৌভাগ্যবান, ওর বন্ধুরা সৌভাগ্যবান, তাও তো ওরা তখনও বুঝতে পারেননি ওরা যেখানে এসে দাঁড়িয়েছেন ও সেই আদিম আতঙ্কের শহর রেলে, যাকে বহু বহু যুগ আগে বানানো হয়েছিল নক্ষত্রলোক থেকে বয়ে আনা অজানা পাথর দিয়ে, অজানা কোনো জ্যামিতিক মাপে। এখানেই তো বসবাস করেন কাথুলু এবং তার সঙ্গীরা। এখানেই সবুজ পাথরের ঘরে তারা ঘুমিয়ে আছেন। এখান থেকেই তাদের উপাস্যদের এককালে নির্দেশ দিতেন তারা। দ্বীপটায় একটা মাত্র বেশ উঁচু পাহাড়, তার উপরে অদ্ভুত দেখতে একটা সিটাডেল রয়েছে। সেখানেই সম্ভবত নিদ্রা যাচ্ছেন কাথুলু। জোহানসন এবং তার সাথীরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানেই। তারা যে সুস্থ পার্থিব জগতের কোথাও নেই এ আর তাদের বলে দিতে হলো না। নিষ্পলক চোখে তারা দেখতে লাগলেন সেসব সবজেটে পিচ্ছিল বিরাট পাথর, উঁচু উঁচু মনোলিথ, আর তারা অ্যালার্ট থেকে যে মূর্তিটি পেয়েছিলেন একদম তেমনই অজস্র মূর্তি তাদের ঘিরে ধরেছে চারদিক দিয়ে। ওই শহরের অপ্রাকৃতিক জ্যামিতিক নকশা, পাথরের চাতাল সব দেখে রীতিমতো অসুস্থ বোধ করতে লাগলেন জোহানসনরা। জ্যামিতি, ভালো করে পাথরগুলোর বর্ণনা পড়লাম আমি। ঠিক এমনই জ্যামিতিক পাথরই তো স্বপ্নে দেখতেন হেনরি, তবে তিনি দেখতেন স্বপ্নে, আর ইনি একেবারে তার সামনে গিয়ে। ভাবতেও শরীরের রক্ত জল হয়ে এলো আমার। ওই শয়তান কোন মায়াজাল বিস্তার করেছে কে জানে। জোহানসন ও তার সহকর্মীরা নেমে যাচ্ছেন নৌকা থেকে। ওই ওই তারা নিচে নেমে এলেন কাদা জমিতে। সম্মোহিতের মতো সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন তারা। শুধু তাদের মন বলছে এ শুভ নয়, এ সিঁড়ি কোনো মানুষের বানানো নয়, এ পৃথিবীর কারোর বিন্দু মাত্র স্পর্শ নেই এতে। কি আশ্চর্য দ্বীপ! দিনের বেলায় যখন সমুদ্রে ঝকঝক করছে সূর্যের আলো,
এখানে সেও স্তিমিত হয়ে এসছে। সেও যেন ভয় পায় এই অপার্থিব আতঙ্ককে। জোহানসনরা সিঁড়ি বাইতে বাইতে একবার অনুভব করলেন পাথরগুলো যেন উত্তাল হয়ে উঠেছে, পর মুহূর্তেই আবার নেমে গেছে নিচে। সত্যি কি তাই? কোনো ভুল হচ্ছে না তো, নাকি কোনো ভুল হচ্ছে? সকলেরই যেন রীতিমতো ঝিম ধরতে শুরু করেছে। সকলেই বুঝতে পারছেন এই ক্লান্তি ভয়ের ক্লান্তি, অথচ একে অপরের কাছে বিশ্বাসঘাতক প্রমাণ হওয়ার ভয়ে না কেউ পালাতে পারছে আর না ভাবতে পারছে ফিরে যাওয়ার কথা। তাছাড়া ততক্ষণে সকলের মনেই একটা চিন্তা আসতে শুরু করে দিয়েছে। কপাল দোষে যখন পা পড়েই গেছে, কিছু একটা স্মৃতিচিহ্ন তো নিয়ে ফিরতেই হবে। এখানকার কথা জানাতে হবে তো সকলকে। সেই স্মৃতিচিহ্নই খুঁজছিলেন সবাই। হঠাৎ পর্তুগিজ নাবিক রড্রিগেসের ডাকে চমক ভাঙল তাদের। রড্রিগেজ কখন যেন দল ছেড়ে একটা অপ্রস্তর ভাস্কর্যের ওপর উঠতে শুরু করেছেন। বাকিদেরও হাত নেড়ে ডাকছেন সেদিকে আসার জন্য। জোহানসনরা সকলে সেদিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলেন এতক্ষণ তারা ঠিক না ভুলের যে দোটানায় ভুগছিলেন তা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এবার। ওই সামনের জিনিসটা, যেখানে ওই চারপাশে ছড়িয়ে থাকা মূর্তিগুলোর মতো স্কুইড ড্র্যাগন হাইব্রিডের প্রতিচ্ছবি খোদাই করা, ওটা আসলে কি? দরজা? তা যদি হয় তাহলে বলা যায় সে দরজা যে কোনো খামারের দরজা চাইতেও বড়। এর চৌকাঠ আছে, কবজা আছে, কিন্তু দেখে কিছুতেই বোঝা যায় না জিনিসটা সোজা দাঁড়িয়ে না কোনাকুনি, না গুপ্ত দরজার মতো শোয়ানো রয়েছে। আবার সেই জ্যামিতির খেলা। হেনরির কাছে শুনেছিলাম এদের জ্যামিতি নাকি আমাদের মতো না। এমনকি ওই জায়গাটায় দাঁড়িয়ে সমুদ্রের দিকেও তাকিয়েছিলেন জোহানসন। ওটা আদৌ সোজা না কাত হয়ে রয়েছে তাও সঠিক বুঝতে পারেননি, তবে একটা জিনিস বুঝতে পেরেছিলেন, এই এখনকার আমাদের মতো ওদেরও জেদ চেপে গেছে। ব্রাইডেন ততক্ষণে বিভিন্ন পাথর ঠেলে দেখতে শুরু করেছেন। ডোনাভানও দেখা দেখি পাথরগুলোর ধারগুলোতে আঙুল চালাচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না। হঠাৎই সেই অদ্ভুত দর্শন পাথরের দরজা বেয়ে সোজা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন ডোনাভান। বা এটাও বলা যেতে পারে তিনি দরজা বেয়ে উপরে উঠছিলেন। যাকে কিছু একটা হবে। তবে দরজার শেষ মাথায় থাকা একটা বিশাল পাথরের খণ্ড কিভাবে যেন সরিয়ে ফেললেন তিনি। তারপর সন্তর্পণে নিচে নেমে এসে সাথীদের পাশে দাঁড়ালেন। সকলে মিলে এক দৃষ্টে দেখতে লাগলেন ওরা। সেই দরজা ধীরে ধীরে ফাঁক হচ্ছে, প্রকট হয়ে উঠছে ভিতরের নিশ্ছিদ্র অন্ধকার। হঠাৎই জোহানসনের সারা গায়ে কেমন যেন একটা কাঁটা দিয়ে উঠল। মস্তিষ্ক চিৎকার করে বলল, মূর্খ, অনেক হয়েছে, ফেরো এবার। বলাই বাহুল্য সে কথায় কান দিলেন না জোহানসন। তার সামনে যে তখন খুলে যাচ্ছে এক বিরাট রহস্যপুরীর দরজা। আরেকটু পরেই আলো ঢুকবে ভিতরে, দেখা যাবে সবটা। তবে আলোর আর সেই সুযোগ হলো না। হঠাৎ যুগের পর যুগ বন্দী হয়ে থাকা এক রাশ কালো ধোঁয়ার যেন একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো ভিতরে। সঙ্গে সঙ্গে তা ছিটকে বেরিয়ে এসে যেটুকু সূর্যের আলো দ্বীপে পৌঁছচ্ছিল তাকেও পুরোপুরি গিলে ফেলল। কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো কাদের যেন প্রচণ্ড গতিতে ডানা ঝাপটানোর শব্দে। চোখ কান কিছুই কাজ করছে না তখন। এবার পালা নাকের। কি বিশ্রী একটা দুর্গন্ধ ঠেলে বেরিয়ে আসছে দরজাটার ফাঁকটুকু থেকে। দম যেন বন্ধ হয়ে আসার উপক্রম।
ওরা যেন সকলেই সামান্য নড়াচড়ার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছেন। হঠাৎই হকিন্স আর্তনাদ করে উঠল, শুনতে পাচ্ছেন আপনারা? কি যেন নড়ছে, পিচ্ছিল কিছু একটা নড়াচড়ার আওয়াজ, বুঝতে পারছেন? পাচ্ছেন, পাচ্ছেন, সকলেই শুনতে পাচ্ছেন। তবে শুধু শুনিয়েই তো সে শান্ত হলো না। হঠাৎই কালো দরজার ভিতর থেকে সবুজ জিলোটিনের মতো কি যেন তার পিচ্ছিল শরীরটাকে ঠেলে বের করে আনলো এই উন্মাদ নগরীর বিষাক্ত বাতাসে। তারপরের লেখাগুলো আমাকে অত্যন্ত কষ্ট করেই পড়তে হলো। হাতের লেখা দেখে মনে হচ্ছে এর পরের ঘটনা বেশ কষ্ট করেই লিখতে হয়েছে জোহানসনকে। আতঙ্কে তার হাত কেঁপেছে বহুবার। অনেকটা করে গ্যাপ দিয়ে যেন বেশ মনে করে করে লিখেছেন তিনি। তাঁর 6 জন সঙ্গীর মধ্যে 2 জন আর ওই বিভৎসতা নিতে পারেননি। ওই সবুজ জীবকে দেখে ওখানেই আতঙ্কে প্রাণ হারান তারা, বা হয়তো বেঁচে যান। কিন্তু আতঙ্কের তো সবে শুরু ছিল। জোহানসনরা তখন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সেই সবুজ পিচ্ছিল বস্তু একটা নির্দিষ্ট আকারহীন ছোটখাটো পাহাড়ের আকার ধারণ করল। গোটা দ্বীপ জুড়ে হেঁটে বেড়াতে শুরু করেছে সে। তার কোনো বর্ণনা লিখে বোঝানো সম্ভব নয়। এই মহাজগতের সকল ভয়ঙ্করের বহু বহু ঊর্ধ্বে সে, যাকে স্বপ্নে দেখেই সেই প্রখ্যাত স্থপতি উন্মাদ হয়ে গিয়েছিলেন, যার দর্শনে হেনরি সহ বহু মানুষ অনর্গল প্রলাপ বকতেন। সেই নক্ষত্রলোকবাসী সবুজ জীব দেহ ধারণ করেছে এখন। সে ঘুম ভেঙে জেগে উঠেছে। তার যা যা প্রাপ্য ছিল এবার সে বুঝে নেবে। খুব সম্ভবত সেদিনই নক্ষত্রমণ্ডল আবার সেই অবস্থানে এসেছিল, যে কাজ গুপ্ত সংঘ বহু কাল ধরে চেষ্টা করেও করতে পারেনি। তা সম্পূর্ণ দৈবক্রমে এক নাবিক দল করে ফেলেছিলেন। যুগ যুগান্তর ধরে নিদ্রা জালে বন্দি কাথৌলুকে জাগিয়ে তুলেছিলেন তারা। কেউ ফিরে তাকানোর আগেই বিশাল একটা থাবা মুহূর্তে 3 জনকে তুলে নিল। হায় ঈশ্বর, কি ভয়ানক! শেষে কিনা এই মহাজগতের বাইরের এক জীবের হাতে মৃত্যুবরণ করতে হলো হতভাগ্য মানুষগুলোকে। তুমি তাদের শান্তি দিও প্রভু, শান্তি দিও। হ্যাঁ, আরো কি লিখেছেন জোহানসন? সেই 3 হতভাগ্য হলেন ডোনাভান, গুরেইরা ও অ্যাংস্ট্রম। ঠিক সেই মুহূর্তেই সেই করাল থাবার গ্রাস থেকে পালাতে গিয়ে পার্কার ও জোহানসন দুজনেই পা পিছলে পড়লেন। পার্কারের শরীর কোন পাহাড়ের খাঁজে তলিয়ে গেল ঈশ্বর জানেন। তবে জোহানসন বাধা পেলেন সেই স্থাপত্যের একটি কোণায়। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে প্রাণের দায়ে তীরের মতো ছুটলেন জোহানসন। ততক্ষণে ব্রাইডেনও যোগ দিয়েছেন তার সঙ্গে। কোনো রকমে অ্যালার্টে উঠে তারা চালু করে দিলেন অ্যাক্ট। ততক্ষণে সেই অতিকায় প্রাণীও ওই পিচ্ছিল পাথরের ভাস্কর্যগুলোর ফাঁক দিয়ে ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে। চোখ সরিয়ে অ্যাক্টের ইঞ্জিনে মন দিলেন তারা। যা থাকে কপালে, সমুদ্রের ওই তটে তারা সম্পূর্ণ স্বেচ্ছায় নেমে এই সর্বনাশ ঘটিয়ে এসেছেন। সকলে তাদের দোষ দিতে পারেন, তাদের যে আর কাউকে দোষ দেওয়ার নেই। অ্যাক্ট তখন বেশ কিছু দূর এগিয়ে এসছে। হঠাৎ প্রচণ্ড এক চিৎকারের শব্দ পেলেন দুজনেই, সঙ্গে জলোচ্ছ্বাসের আওয়াজ। চমকে উঠে পিছনে ফিরে দেখলেন সেই জীব এতক্ষণে আকারে নগরের সমস্ত স্থাপত্যের চেয়েও বড় হয়ে গেছে। জলে নেমেছে সে। তারপর উন্মত্তের মতো চিৎকার করতে করতে বিশাল বিশাল ঢেউ তুলে তাড়া করে আসছে ইয়াক লক্ষ্য করে। জোহানসন বুঝতে পারছেন
তার পাশে ততক্ষণে অজ্ঞান হয়ে ঢলে পড়তে চলেছেন ব্রাইডেন। কিন্তু সেদিকে তাকানোর সময় নেই তার। তাকে পালাতে হবে, বাঁচতে হবে। সেই দানব ততক্ষণে ব্রাইডেনের দশা দেখে চিৎকার বন্ধ করে যেন মহানন্দে পাগলের মতো হাসছে। জোহানসন ইয়াককে তার সর্বোচ্চ গতিবেগে তুলে দিলেন। একবার স্রোতের অনুকূলে গিয়ে পড়তে পারলে তিনি বেঁচে গেলেও যেতে পারেন। ততক্ষণে সমুদ্রের সফেন জলরাশিতে ফেনা তুলে আরো খানিকটা এগিয়ে এসছে সেই দানব। ইয়াকটের পালটাকে ছুঁয়েই ফেলেছে প্রায়। জোহানসন গতি কমালেন না। হঠাৎই পিছন থেকে ভরা ব্লাডার ফাটার মতো একটি আওয়াজ ভেসে এলো। নাকে এসে লাগলো শতখানে কবরের একসাথে খুলে যাওয়ার পচা গন্ধ। জোহানসন আটকে উঠে পিছনে ফিরলেন। তার চোখ ধাঁধিয়ে গেল সবুজ রঙের এক মেঘে। সেই দানবের শরীর আরো বড় হচ্ছে, নতুন বৈশিষ্ট্য যোগ হচ্ছে সেই পাহাড়ের মতো শরীরে। সুরাস ডানা, ক্রমে নিজের আসল চেহারা ধরছে সে। সেই ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যেও জোহানসন বুঝতে পারলেন একটা উপকার হয়েছে তার। হঠাৎ এই বিস্ফোরণে জলের আন্দোলন বেড়ে গেছে। ইয়াক্ট নিজে থেকে গতি নিতে শুরু করেছে। প্রাণপণে ইয়াক্টের কন্ট্রোল নিজের হাতে নিলেন জোহানসন। বুঝতে পারলেন পিছন থেকে একটু একটু করে ক্ষীণ হতে শুরু করেছে চিৎকার। দানবের সাথে দূরত্ব বাড়তে শুরু করেছে। হঠাৎ আর একটা ঢেউ এসে ধাক্কা মারল অ্যালার্টকে। কোনো রকমে সামলে নিলেন জোহানসন। তারপর আর কিছু স্পষ্টভাবে মনে নেই তার। আবছা আবছা স্মরণে আছে শুধু অসুস্থ ব্রাইডেনের সেবা করেছেন তিনি। তারপর একদিন আবার ঝড় উঠল সমুদ্রে। তারিখটা মনে আছে তার, 2রা এপ্রিল। তিনি বুঝতে পারছেন ডিমের খোলার মতো ঢেউয়ের মাথায় মাথায় লাফিয়ে চলেছে ইয়াক্ট, কিন্তু তাকে সামলানোর ক্ষমতা আর তার নেই। ধীরে ধীরে শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো জোহানসনের। চোখের সামনে সব অন্ধকার, শুধু কানে একটানা বেজে চলত সেই বিস্ফোরণের শব্দ, সেই ভয়ঙ্কর দানবের চিৎকার আর কুৎসিত কালো প্রাণীদের ডানা ঝাপটানোর শব্দ। এরপর কবে যে তিনি সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে গেছেন তা একমাত্র ভগবানই জানেন। তার জ্ঞান যখন ফেরে ততদিনে ভিজিল্যান্ট তাকে উদ্ধার করেছে। সেই অভিজ্ঞতা, কোর্ট, ডান্ডিনের সড়ক, জোহানসনের নিজস্ব বাড়ি এগেনবার্গের দিকে লম্বা সমুদ্রযাত্রা, এসব বিবরণী রয়েছে পাণ্ডুলিপির পরের অংশে। ওই দ্বীপের ব্যাপারে তিনি কাউকে কিচ্ছু বলেননি। তিনি জানেন লোকে তাকে পাগল ভাববে। শুধু এই পাণ্ডুলিপির পাতায় মনের ভার হালকা করে ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন মৃত্যুর। অভিশপ্ত বিষাক্ত স্মৃতির একমাত্র নিরাময় যে মৃত্যু, এ কথা কে না জানে। জোহানসনের পাণ্ডুলিপিটা আমি এখন প্রফেসর এঞ্জেলের সব নোট কাটিং আর ভাস্কর্যের সঙ্গে একই বাক্সে রেখে দিয়েছি। আমি যে উন্মাদ নই, ওই বাক্সটাই তার একমাত্র প্রমাণ। আমি এখন আমার ঘরের কোণে সবসময় বসে থাকি, একটা মানুষের সঙ্গেও কথা বলি না। বসন্তকাল এসে চলে গেছে। বসন্তের আকাশ দেখিনি আমি, গ্রীষ্মের ফুলও না। আমি তো জানি আমার পরমায়ু আর বেশি দিন নেই। যেমন করে প্রফেসর এঞ্জেল চলে গেছেন, বেচারা জোহানসন চলে গেছেন, তেমন করে আমাকেও যেতে হবে। অনেক কিছু জেনে ফেলেছি যে আমি, আর আমার মতো মানুষজনকে শেষ করার জন্য এখনো সক্রিয় রয়েছে সেই গুপ্ত সংঘগুলো। আর কাথুলু, তিনিও কি আছেন? আছেন বলেই আমার বিশ্বাস। এই পৃথিবীতে যখন কেউ আসেনি তখন থেকেই তিনি সত্যি হয়ে রয়েছেন। তার সংহার কে করবে? তবে আমি খবর নিয়ে দেখেছি ওই নির্দিষ্ট অক্ষাংশ দ্রাঘিমাংশের সন্ধিস্থলে ভিজিল্যান্ট গিয়েছিল অ্যালার্টকে খুঁজে পাওয়ার পর। ওখানে নগর তো দূর,
কোনো দ্বীপেরই সন্ধান পায়নি তারা। অর্থাৎ দুঃস্বপ্নের শহর রেলে আবার তলিয়ে গেছে সেই অনন্ত প্রশান্ত মহাসাগরের অতলে। আমার মনে হয় আবারও নক্ষত্রের খামখেয়ালিপনায় কাথুলু তার সেই শহরের জেলখানায় আটকে পড়েছেন। না হলে পৃথিবী এখন হিংস্র উন্মাদদের চারণভূমি হয়ে উঠত। তবে যা জেগে উঠেছে তাকে যেমন একদিন ডুবতেই হয়, আবার যা ডুবে গেছে তাকেও তো একদিন ভেসে উঠতেই হবে। কাথুলুর উপাসকরা যে এখনো আছেন পৃথিবীর বুকে, কোনো নির্জন স্থানে কোনো এক প্রস্তর ভাস্কর্যকে ঘিরে চালিয়ে যাচ্ছেন তাদের উপাসনা। আর তাদের হাত ধরে বেঁচে আছে কাথুলুর আতঙ্ক। যতদিন এ পৃথিবী থাকবে ততদিন সেও থাকবে। তারপর একদিন হয়তো থাক থাক সে নিয়ে আর ভাববো না। আমি ভাবা উচিত নয়। আমি শুধু এখন ভাবি সেই পাণ্ডুলিপিটার কথা। ভাবুক লোকে আমাকে পাগল, আমার লাগবে না কোনো প্রমাণ। ওই নোটস, কাটিং, মূর্তি সব আমি আগুনে জ্বালিয়ে দেব। আর তা করতে হবে ওরা আমার কোনো সর্বনাশ করে দেওয়ার আগেই। আর যদি ওরা আমাকে মেরেও ফেলে, ওদের কাছে আমার প্রার্থনা, দোহাই তোমাদের, আমার সঙ্গে সবকিছুর সৎকার করো দয়া করে। অন্তত তাতে একজন মানুষ তো বাঁচবে। অন্তত একজন মানুষ তো এই অজানাকে জানতে চাওয়ার অভিশাপের দিকে নিজেকে কম ঠেলে দেবে, তাই নয় কি? আপনাদের কি মনে হয়? শেষ হলো আমাদের আজকের গল্প শৌনক বন্দ্যোপাধ্যায়ের অনুবাদে এইচ.পি. লাভক্রাফটের দ্য কল অফ কাথুলু। গল্পটির বেতার রূপ দিয়েছেন আত্রেয়ী। গল্পের সূত্রধার, গল্প পাঠ, পর্ব পরিচালনা ও শব্দগ্রহণে আমি অর্ণব। লেগ্রাস ও হকিন্সের ভূমিকায় মানব, হেনরি ও জোসেফ ডি গালভেজের চরিত্রে সৌভিক এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। যে আত্রেয়ী বেতার রূপদান করে আমাদের গল্পগুলোকে আপনাদের শোনানোর উপযোগী করে তোলে, তার একটি অলৌকিক বই ঘুঙুর আসছে খুব শিগগিরই। আমি অর্ণব আপনাদের কথা দিচ্ছি, সেই বই পড়লে আপনারা কিন্তু ঠকবেন না। তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করছেন তো বইটা? আমাদের সঙ্গে যোগাযোগের সমস্ত ঠিকানা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসছি আমরা। ততদিন প্লিজ ডু কেয়ার টু স্টে টিউনড। নমস্কার।